শুভ সন্ধ্যা। বিস্তার চিটাগাং আর্টস কমপ্লেক্স আয়োজিত সাহিত্যালাপের আসর পাণ্ডুলিপি করে আয়োজনের 34তম অধিবেশনে আপনাদের স্বাগত জানাই। আমাদের আজকের অতিথি বাংলাদেশের একজন বহুমুখী সাহিত্যিক, যিনি একাধারে কথা সাহিত্যিক, অনুবাদক, ভ্রমণ লেখক, অর্থনীতি বিষয়ক লেখক, জনাব ফারুক মঈনুদ্দিন। ফারুক মঈনুদ্দিন চট্টগ্রামের ছেলে, জন্মেছেন 1958 সালে। পড়াশোনা তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে এবং কর্মজীবনের সূত্রপাত ব্যাংকার হিসেবে এবি ব্যাংক দিয়ে শুরু করে মাঝখানে আরো বেশ কয়েকটি ব্যাংকের একেবারে ঊর্ধ্বতন পদে কাজ করে একেবারে সম্প্রতি গেল মাসে তিনি ট্রাস্ট ব্যাংকের এমডি হিসেবে, ব্যবস্থাপনা পরিচালক হিসেবে অবসর গ্রহণ করেন। তার লেখালেখি সূত্রপাত মূলত কবিতা এবং ছোট গল্প দিয়ে। 1978 সালে তার প্রথম গল্প প্রকাশিত হয় তখনকার দৈনিক বাংলা পত্রিকায়, এবং তার প্রথম গল্পগ্রন্থ বৈরী স্রোত প্রকাশিত হয় 1990 সালে। তারপর 9 বছরের ব্যবধানে তার আরো একটি গ্রন্থ আত্মহননের প্ররোচনা প্রকাশিত হয় পশ্চিমবঙ্গের অনুষ্টব প্রকাশনী থেকে। এরপর তার আরো দুখানি গল্পগ্রন্থ অপরিচয়ের কালবেলা, সেই সব শেয়ালেরা প্রকাশিত হয়, এবং ঠিক এই বছর তার সেরা 10টি গল্পের একটি সংকলন আমরা পেয়েছি। এর বাইরে আমরা আগেই বলেছি তিনি অনুবাদ করেন, এবং অনুবাদেও তার গোটা 6 গ্রন্থ রয়েছে। তার মধ্যে হেমিংওয়ের 2টি, প্যারিসের দিনলিপি এবং চলমান খোঁজ। এছাড়া জাপানি সাহিত্য বিষয়ে তিনি আগ্রহী। জাপানি নোবেল বিজয়ী কেনজাবুরো ওয়ের শিকারি গল্পটি, কথা সাহিত্য বা উপন্যাসটি তিনি অনুবাদ করেছেন, এবং আরো একজন জনপ্রিয় জাপানি কথা সাহিত্যের হারুকি মুরাকামির দৌড় বিষয়ে যত কথা, সেটিও তিনি অনুবাদ করেছেন। এর বাইরে তার আরেকটি উল্লেখযোগ্য অনুবাদ গ্রন্থ হচ্ছে ক্লিন্টন বুটসিলির পোয়েট অ্যাপার্ট, জীবনানন্দ দাশকে নিয়ে লেখা আছে সাহিত্যিক জীবনী। তার বাংলা অনুবাদ তিনি করেছেন অনন্য জীবনানন্দ হিসেবে, যেটি দুটি পুরস্কারও পেয়েছে, আইএফআইসি ব্যাংক পুরস্কার এবং চিত্তরঞ্জন স্মৃতি পুরস্কার পেয়েছে। এর বাইরে তিনি ভ্রমণ সাহিত্যিক, ভ্রমণ বিষয়ে প্রচুর লিখেছেন। 7-8টি গ্রন্থ তো হবেই, তার মধ্যেও কয়েকটি পুরস্কৃত হয়েছে, যেমন সুদূরের অদূর দোয়ার, এটি পেয়েছে সিটি আনন্দল পুরস্কার। এছাড়া তার আরো একটি গ্রন্থ সিংহল সমুদ্র থেকে মালয় সাগরে পেয়েছে প্রথম আলো বর্ষসেরা পুরস্কার, এবং তিনি 2019 সালে একটি ভ্রমণ সাহিত্যের জন্যই বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ভূষিত হয়েছেন। এছাড়া তার আরো গোটা 2-1 প্রবন্ধ গ্রন্থ রয়েছে, যার একটি হেমিংওয়ে নারীরা এবছরই মেলাতে প্রকাশিত হয়েছে। আর ব্যাংকিং বিষয়ে তার, ব্যাংকিং এবং অর্থনীতি বিষয়ে তার গোটা 5 গ্রন্থ রয়েছে। তো সব মিলিয়ে একজন বহুমুখী এবং সক্রিয় লেখক ফারুক মঈনুদ্দিন, তাকে আজকে আমরা আমাদের বিস্তারের অতিথি হিসেবে পেয়ে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত বোধ করছি। আমি এই সুযোগে আমাদের বিস্তার এবং যারা এখন লাইভে দেখছেন অনুষ্ঠান, সবার পক্ষ থেকে জনাব ফারুক মঈনুদ্দিনকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই আন্তর্জাল মঞ্চে। ধন্যবাদ আলম খোরশেদ। আমি আপ্লুত এবং কৃতার্থ এবং কৃতজ্ঞ যে আমাকে বিস্তারে আপনি আহ্বান করেছেন, আমন্ত্রণ জানিয়েছেন, এবং আমার সম্পর্কে একটা দীর্ঘ ভূমিকাও দিয়েছেন। তার কতখানি ঠিক, তবে তথ্য হিসেবে তথ্যগুলো কিন্তু সঠিক, বাকিটুকু জানি না। বাস আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। এখানে যারা দেখছেন লাইভে, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যে তারা দেখছেন, এবং আপনাকে আবার বিস্তারকেও আবার ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এখানে সংযুক্ত করার জন্য। এটা ধন্যবাদের বিষয় নয়, এটা আমাদের দায়িত্বের অংশ হিসেবে আমরা এটা করছি। করোনা কালে জুলাই মাস থেকে শুরু করেছি। আমরা মনে করি বাংলাদেশে যারা সক্রিয়ভাবে সাহিত্য চর্চা করছেন, তাদের কথাগুলো, তাদের ভাবনাগুলো, তাদের কাজগুলোকে এক ধরনের প্রামাণিকরণ করে রাখা উচিত, যেটা আজকে আমরা অনুষ্ঠানটা রেকর্ড করছি। আজকে রাতে সেটা ইউটিউবে থাকবে, এবং আমি মনে করি এটা অনেকেরই কাজে লাগবে। আজ হোক কাল হোক, গবেষকদের কাজে লাগবে, পাঠকদের কাজে লাগবে, এবং যারা সামগ্রিকভাবে বাংলাদেশ সাহিত্য সম্পর্কে জানতে আগ্রহী তাদের উপকারে আসবে। যাই হোক, আমরা অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে শুরু করি। আমরা আমাদের রেওয়াজ অনুযায়ী আমন্ত্রিত অতিথির সাহিত্য জীবনে একেবারে সূচনা পর্বের গল্পটা শুনতে চাই, যে কোন মুহূর্তে, কোন প্রেরণায় বা প্রণোদনায় আপনি সাহিত্যকে বেছে নিলেন একটা জীবনের ব্রত হিসাবে। সেই সূচনা পর্বের গল্পটা যদি একটু খানিকটা আমাদের শোনাতেন। এটি বেশ একটা অদ্ভুত যোগ, আমি বলি আপনাকে। আমি যখন ক্লাস 6 কিংবা 7-এ পড়ি, তখন সবসময় আমরা সবারই কিন্তু জীবনে অভিজ্ঞতা আছে যে একটি রচনা
কমপক্ষে একটি রচনা সবাইকে লিখতে হয়েছে বাংলায়, যে আমি বড় হলে কি হব। এটি সম্ভবত এমন কেউ নেই যাকে এই রচনাটি লিখতে হয়নি। তো আমাকেও তেমনি ভাবে লিখতে বলা হয়েছিল, এবং আমাকে যখন এটা হোমওয়ার্ক ছিল, আমার এখনো স্পষ্ট মনে আছে, আমি যখন এই হোমওয়ার্কটা বাড়িতে নিয়ে এলাম এবং আমি আমার মাকে বললাম যে আমাকে রেকর্ডটা দিয়েছে যে আমি বড় হলে কি হব এটা লিখতে হবে। আমার মা আমাকে শিখিয়ে দিলেন যে আমি কিভাবে শুরু করব। তিনি, আমার কাছে অদ্ভুত লাগলো, তিনি আমাকে বলেছিলেন যে শুরু যাতে এভাবেই করি, যে গল্পের মতো করে আমরা সড়ক পথে কক্সবাজার যাচ্ছিলাম, পথের চিরিঙ্গা ব্রিজ আছে, চিরিঙ্গা ব্রিজটা ভেঙে পড়েছে কেন, এটার নির্মাণ কাজ দুর্বল ছিল কেন, কারণ সেখানে ঠিক মতো সিমেন্ট টিমেন্ট মেশানো হয়নি, ইত্যাদি ইত্যাদি, ইঞ্জিনিয়ারদের দুর্বলতা ইত্যাদি। এবং এই কারণেই আমি একজন ইঞ্জিনিয়ার হতে চাই, এটা দিয়ে শুরু করতে বলেছিলেন আমার মা। হয়তো তখন থেকেই যে কোনো একটি রচনা শুরু করার জন্য একটা গল্পের মতো করে তৈরি করা, এবং আমার বলতে দ্বিধা নেই, এই হোমওয়ার্কটা যখন আমি সাবমিট করি, আমাকে হঠাৎ করে টিচার্স কমন রুমে ডেকে নিয়ে যাওয়া হলো। সব টিচাররা যেখানে থাকে, একটা স্কুলের 6 কিংবা 7-এর ছাত্র, 7 সম্ভবত, 6 না 7, ক্লাস 7, আমাকে টিচার্স কমন রুমে ডেকে নিয়ে যাওয়া হলো। আমি একটু ভয় পেলাম, কেন ডাকলো। ওখানে গিয়ে আমাকে বাংলার টিচার তিনি সবাইকে বললেন যে এই ছেলেটি একটা চমৎকার রচনা লিখেছে, বড় হলে কি হবে, কিন্তু তার সুরটা কিন্তু অদ্ভুত। তা উনি পড়ে শোনালেন, এবং আমাকেও তিনি বললেন যে তুমি এটা কিভাবে এভাবে লিখলে। আমি বললাম যে এটা আমার মা আমাকে শিখিয়ে দিয়েছেন যে এইভাবে শুরু করতে হবে। হয়তো ঠিক সেভাবেই আমার ক্লাস 7 থেকে হয়তো আমার গল্পের মতো করে কোনো কিছু লেখা কিংবা শুরু করার যে একটা প্রবণতা কিংবা ঝোঁক, সেটা হয়তো আমার মা তৈরি করে দিয়েছিলেন। সে পরবর্তী সময়ে যখন আমি সত্যিকার অর্থে গল্প লেখা শুরু করি, এটা সম্ভবত 90 দশকের মাঝামাঝি, আমি তখন যখন চট্টগ্রামে ছিলাম, তখন বেশ কিছু গল্প এদিকে ওদিকে ছাপা হচ্ছে। আমার একটা বইও বেরিয়েছে, তার আগে 2টো বই বেরিয়েছে। আমি যখন মাঝরাত জেগে গল্প লিখতে বসতাম, দেখতাম মা ঘুম থেকে উঠে টয়লেটের দিকে যাওয়ার সময় দেখছেন আমি আমার স্টাডি রুমে বসে জেগে বসে আছে, টেবিলে বসা। মা বলতেন, আচ্ছা যা এখন শুয়ে পড়, বানায় বানায় মিথ্যা কথা লিখতে হবে না। এটা হচ্ছে আমার মায়ের, এটা আমার স্পষ্ট মনে আছে। তিনি বলতেন যে বানায় বানায় মিথ্যা কথা লেখার দরকার নেই, যে শুয়ে পড়। তো তিনি কিন্তু আমাকে গল্প লেখার হাতে করে দিয়েছিলেন। তিনি আবার বলছেন যে বানায় বানায় মিথ্যা কথা লিখতে হবে না। আমার মাকে আমি যখন ক্লাস 7-8-এ পড়ি, স্কুল লাইব্রেরি থেকে আমি তাকে বই এনে দিতাম, এবং সেই বই এনে দেওয়ার সুবাদে আমাকে অনেক বই পড়তে হয়েছে। আমার এখন স্পষ্ট মনে আছে, ক্লাস 7-8-এ থাকতে সত্যেন সেনের বিদ্রোহী কৈবর্ত এনেছিলাম, বুঝিনি, মাকে এনে দিয়েছিলাম, সেটা আমিও পড়েছি। অনেকগুলো জহির রায়হানের বই এনে দিয়েছি। তো সুতরাং তার পড়ার সাথে সাথে আমার কিছু পড়া যুক্ত হয়েছিল, বুঝি কিংবা না বুঝি। এখনো স্পষ্ট মনে আছে, আমি যখন সেই 7-8-এ পড়ি, আমার চাচাতো বোন যখন ইন্টারমিডিয়েটে পড়ে, তাদের ইন্টারমিডিয়েটে যে একটা ইয়ে থাকে না, উপন্যাস পড়া থাকে, আমাদের সময় যেমন শ্রীকান্ত ছিল, তেমনি ভাবে তাদের ওগুলো আমি পড়তাম। বিলাতে 750 দিন তাদের পাঠ্য ছিল ওই সময়, আমার স্পষ্ট মনে আছে। বুঝি না বুঝি গুলো পড়েছিলাম। সুতরাং ওই ছোটবেলায় থেকে কিন্তু পড়াশোনার মধ্যে একটা ছিল আমার ভিতরে। এবং আমার ভাই কিংবা বোনেরা, যখন কেউ ইডেনে পড়েন বোনেরা, ভাই ঢাকা কলেজে পড়েন, তারা আসার সময় আমাদের জন্য যে চট্টগ্রামে আমাদের জন্য গিফট নিয়ে আসতেন, শুধুমাত্র বই। তখন থেকে বই পড়ার পেছনে একটা আগ্রহ জেগেছিল। আমার মা পড়তেন, আমার 2-3 বোন পড়তেন, তারা বই পড়তেন। ভাইরাও তেমন পড়তেন না, বোনরা বেশি পড়তেন। তাদের কাছ থেকে আমার বই পড়ার আগ্রহ, এবং সেখান থেকে হয়তো লেখালেখির একটা যোগসূত্র ঘটে যায় আমার জীবনে, এটুকু আমি বলতে পারি। আচ্ছা,
এটা একেবারে প্রাথমিক প্রণোদনাটা সম্পর্কে আমি জানতে পেলাম। বইয়ের তো বিশাল ভূমিকা আছে, মারও একটা পরোক্ষ ভূমিকা, এবং সম্ভবত পরে আপনার যে বিশ্ববিদ্যালয়ের জীবনে হয়তো সাহিত্যিক বন্ধু বান্ধবদের সংস্পর্শে আসা, সেটাও নিশ্চয়ই কাজ করেছে, চট্টগ্রামে সাহিত্য পরিমণ্ডল। তো এরপর তো অনেক দিন পেরিয়ে গেল, ৭৮ যদি আপনার প্রথম প্রকাশিত গল্প হয়, তার মানে প্রায় ৪৩ বছর। এর মধ্যে বইও বেরিয়েছে আপনার গোটা ২৬। তো এই সামগ্রিক যে সাহিত্যিক কর্মকাণ্ড আপনার এই গত বছরগুলোতে, তার একটা সংক্ষিপ্ত সালতামামি যদি আপনি উপস্থাপন করতেন, গুরুত্বপূর্ণ কাজগুলো, গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো সাহিত্য জীবনের, কি আপনার অর্জন, উপলব্ধি, অভিজ্ঞতার একটা সারাংশ আমাদের কাছে যদি আপনি তুলে ধরতেন। গল্পের কথা দিয়ে আপনি বারবার বলছেন, আমি কিন্তু গল্পেই আছে এখনো পর্যন্ত। কারণ শুরুই করেছিলাম ক্লাস 7 থেকে আমার গল্প লেখার কিভাবে হাতেখড়ি হয়, কিংবা গল্প লেখার মতো কোনো কিছু তৈরি করার জন্য, সৃষ্টি করার জন্য যে গল্পের মতো করে তৈরি করা, তার একটা পটভূমি বললাম। আমি পরবর্তী সময় আমি আসলে সবাই তো আমরা বাঙালিরা প্রায় সবাই কবিতা দিয়ে শুরু করেন, ব্যর্থ কিংবা সফলভাবে কেউ সবাই কবিতা লেখেন। আমিও লেখা শুরু করেছিলাম চট্টগ্রাম কলেজে থাকতে, সবসময় কবিতা লিখতাম। আমি ছোট কাগজে বের করেছি তখন চট্টগ্রাম কলেজে থাকতে। 1976 সালে যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমাদের হয়, আমাদেরকে 1 বছর বসিয়ে রাখা হলো ইউনিভার্সিটির সেশন জটটাকে কাটানোর জন্য। আমাদেরকে 1 বছর বসিয়ে রেখে 77 সালের ব্যাচের সাথে আমাদেরকে সংযুক্ত করে ইউনিভার্সিটি সেশন জটটাকে যাতে দূর করা যায়, তার জন্য আমাদেরকে 1 বছর বসিয়ে রাখা হলো। 76 সালে আমি চট্টগ্রাম কলেজ থেকে কুমিল্লা বোর্ডে মেধা তালিকায় 2য় স্থান অর্জন করি, এবং তারপর 1 বছর আমি আমাদের গ্রামের বাড়িতে বসা। সেই সময় আমি একটি গল্প লিখি, প্রথম গল্প জীবনে। সেই গল্পটি লিখে রেখেছিলাম। তারপরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পর আমি তখন কিন্তু কবিতা লেখার চেষ্টাই করছিলাম, এবং আহসান হাবিব, দৈনিক বাংলার আহসান হাবিবের কাছে আমি কিছু কবিতা দিতাম আগে। এর আরেকটু পটভূমি বলি। এই যে কবিতা লিখতাম, আমি যখন ক্লাস 10-এ পড়ি, আমি তখন ঢাকায়, অবশ্যই আমি মতিঝিল সেন্ট্রাল কমিউনিটি স্কুলের ছাত্র ছিলাম। ক্লাস 10-এ পড়ার সময় থেকে আমি কবিতা লেখার চেষ্টা করতাম, এবং জীবনানন্দ দাশের কাব্য সম্ভার আমার কাছে ছিল। আমি সেখান থেকে তার মতো করে কবিতা লেখার চেষ্টা করতাম, ছোট ছোট বাক্যে, দীর্ঘ কবিতা, কিন্তু সেসব কিছু হয় না আমি জানি। কিন্তু কি দুঃসাহস, আমি ক্লাস 10-এ পড়া অবস্থায় আমি আহসান হাবিবের কাছে দৈনিক বাংলায় কবিতা নিয়ে যেতাম, এবং সেসব কখনোই ছাপা হয়নি। আরো একটু বলি, তখন গণবাংলা ছিল এখন যে সাকুরা রেস্টুরেন্ট ঢাকায়, সাকুরের পেছনে গণবাংলা অফিস ছিল, যেটা 25 মার্চ রাতের বেলা জ্বালিয়ে দেওয়া হয়েছিল। হ্যাঁ, গণবাংলার তখন 72 সালে তখন গণবাংলার টিন শেড অফিস ছিল। আমি সেখানে কবিতা নিয়ে যেতাম, এবং গণবাংলা সাহিত্য সম্পাদক ছিলেন কবি আবুল হাসান। এবং যাওয়ার সময় আমি কয়েকটা কবিতার বই হাতে করে নিয়ে যেতাম, তাদেরকে ইমপ্রেস করার জন্য আমি কবিতার বই পড়ি। এবং বলতে দ্বিধা নেই, আমি কিন্তু যে কবিতার বইগুলো আমার হাতে থাকতো, তার উপরে থাকতো আবুল হাসানের রাজা যায় রাজা আসে বইটি, যাতে তাকে দেখানো যায় তার বইটি আমার কাছে আছে। কিন্তু এত কিছু করার সত্ত্বেও আমার কোনো কবিতা কখনো ছাপা হয়নি, কি দৈনিক বাংলায়, কি গণবাংলায়। আচ্ছা, যাই হোক, এটা স্কুল জীবনের ঘটনা বলছি। তবে সেটা নিশ্চয়ই 74 সাল হবে, কারণ 75 আবুল হাসান প্রয়াতই হলেন। হ্যাঁ, না 74 না, এটা 72-73। আচ্ছা, 74 পর্যন্ত। এর মধ্যে কিন্তু আমি কবিতা, আমি কিছু কবিতা লিখেছিলাম, সেগুলো কিন্তু ঢাকা বেতারে একটা বিকাল 3টে একটা অনুষ্ঠান হতো নবীন কণ্ঠ নামে। নবীন কণ্ঠ, এটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্রদের জন্য। তো আমি কিন্তু সেখানে কবিতা পাঠাতাম, এবং সেখানে আমি কবিতা পড়তে ডাকা হয়েছিল। তারা ভাবতেন আমি ঢাকা কলেজের ছাত্র। কেন ভাবতেন? আমি ওই যখন স্কুলের শেষ ক্লাস 10-এ পড়ি, তখন আমার গোফটা ছিল। তারা ভেবেছিলেন যে আমি ঢাকা, একজন জিজ্ঞেস করেছিলেন, সাইফুল ওয়াদুদ জাগিরদার, যিনি অনুষ্ঠান প্রযোজক ছিলেন, একদিন আমাকে বলেন, তুমি তো ঢাকা কলেজে পড়ো তাই না? আমি একটা হ্যাঁ না জবাব দিলাম, তখন আমি তো স্কুলের ছাত্র। তো
তো সুতরাং ঢাকা কলেজে ছাত্র মনে করে তারা আমাকে কবিতা পড়তে দিতেন, এবং আমার জীবনের প্রথম রোজগার কবিতা লিখে 35 টাকা 35 টাকার একটা চেক আমি পেলাম প্রথম 73 সালে। সেটি আমার প্রথম রোজগার কবিতা লেখা। যাই হোক, এটা বাদ দিলাম। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, সেই যে 1976 সালে যে জীবনে প্রথম গল্পটা লিখেছিলাম, সেটি আমি নিয়ে আহসান হাবীবের কাছে জমা দিই 78 সালে, ইউনিভার্সিটি ভর্তি হওয়ার প্রথম বছরেই। যেহেতু আমি 73-74 সালেও আহসান হাবীবের অফিসে গিয়েছে, কবিতা দিয়ে এসেছে, ছাপায় না, তখন থেকে উনি ছিলেন। আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তখনই তিনি দৈনিক বাংলা সাহিত্য সম্পাদক। সেই প্রথম জীবনে প্রথম লেখা গল্পটি তার কাছে আমি দিয়ে আসি। দিয়ে আসার পর তখন আমরা জানতাম, আপনিও জানেন আলম খোরশেদ, যে তখন বলা হতো যে 3 মাসের মধ্যে প্রকাশিত না হলে বুঝে নিতে হবে এটা ছাপা অমনোনীত হয়েছে। সুতরাং আমি ধরে নিয়েছিলাম 3 মাস না হলে 2 মাস তো অপেক্ষা করতেই হবে। গল্পটি দিয়ে আসার প্রায় মাসখানেক পর হঠাৎ করে আমার এক বন্ধু, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নন, পরিচয় দিলে চিনবেন, তিনি হচ্ছেন চ্যানেল আয়ের সাগর ভাইয়ের ছোট ভাই প্রবাল, মানে রাবিয়া খাতুনের আমাদের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আর কি, আর্কিটেক্ট। প্রবাল হচ্ছে ফরহাদুর রেজা প্রবাল। প্রবাল ছিল মানে স্কুলের বন্ধু। সে আমাকে হঠাৎ করে বললো, এই তোর নাকি একটা গল্প ছাপা হয়েছে দৈনিক বাংলায়। আমি খুব অবাক হলাম। আমি বললাম যে হ্যাঁ, দৈনিক বাংলার গল্প তো মাত্র দিয়ে এলাম। বললো যে না, আম্মা বললো তোর একটা গল্প ছাপা হয়েছে। তখন আমি আবার লাইব্রেরিতে গেলাম, ঢাকা ইউনিভার্সিটি লাইব্রেরিতে গিয়ে রেফারেন্স রুম থেকে পুরোনো পত্রিকার ফাইল বের করে দেখলাম যে হ্যাঁ, একটি গল্প আমার ছাপা হয়েছে সম্ভবত জুন মাস। সেই গল্পটি, প্রথম লেখা গল্পটি কিন্তু ছাপা হয়ে যায় দৈনিক বাংলায়। ইট ওয়াজ এ ভেরি বিগ ব্রেক থ্রু ফর ইন মাই লাইফ। কারণ এতদিন ধরে কবিতা লেখার চেষ্টা করেছি, আহসান হাবীবকে কোনোভাবে ভজাতে পারেনি, আবুল হাসানকে তার কবিতার বই দেখে ভজাতে পারেনি, কিন্তু আমার জীবনে প্রথম লেখা গল্পটি কিন্তু আহসান হাবীব ছেপেছেন, এবং 1 মাসেরও কম সময়ে, মানে অবিশ্বাস্য কম সময়। এটার জন্য আমার জীবনে একটা বিরাট ব্রেক থ্রু ছিল, যে তাহলে মানে আমি গল্প লিখতে পারি। জীবনে প্রথম লেখা গল্পটি যিনি ছাপেন, তাও কি আহসান হাবীবের মতো একজন সম্পাদক। তো তখন থেকে আমি গল্প লেখা শুরু করি এবং গল্পতেই মনোসংযোগ করার চেষ্টা করি। এর মধ্যে আহসান হাবীবের, আপনাকে আমি কন্টিনিউ করতে পারি এই প্রসঙ্গটা? আর কিছুক্ষণ করে, হ্যাঁ নিশ্চয়ই, শুনতে ভালো লাগছে খুব। হ্যাঁ, এটা সুন্দর একটা সাহিত্যিক পর্বের ইতিহাস উঠে আসছে। হ্যাঁ, তখন এই যখন গল্প লিখছিলাম, তখন আমাদের একটা বিশাল একটা ইয়া ছিল, নীলক্ষেত, পুরানো বইয়ের দোকান, খুব রিচ পুরানো বইয়ের সম্ভার ছিল নীলক্ষেত। নীলক্ষেত থেকে আমি অনেক দুষ্প্রাপ্য অনেক কিছু পেয়েছি। মনে করেন ওই যে তবুও সূর্য ওঠে, তার প্রথম বাংলা অনুবাদটি আমি কিন্তু ওখানে প্রথম এডিশন পাই। হাসান আজলকের আত্মজয়টি করবি কাছে প্রথম এডিশন ওখান থেকে কিনি। কিংবা শ্রাবণ রাজা, সলবেলো, সেই হেন্ডারসন রেইন কিং এর বাংলা অনুবাদ, শামসুল হকের, এগুলো কিন্তু সব ওখান থেকে কেনা। সেখান থেকে আমি একটা বই পেয়ে যাই, স্টাইনবেকের দ্য লং ভ্যালি, ছোট গল্পের সংকলন। এটা কিনে আনার পর আমি কয়েকটা গল্প পড়ে আমার খুব ভালো লাগলো। চিন্তা করলাম যে দেখি একটা গল্প অনুবাদ করি, প্রথম জীবন অনুবাদ। আমি একটি প্রথম গল্প অনুবাদ করলাম, এটা নাম ছিল দ্য স্নেক, গল্পটির নাম দ্য স্নেক। গল্পটা অনুবাদ করলাম সাপ নাম দিয়ে, এবং সেটি যথারীতি আমি আহসান হাবীবের কাছে নিয়ে যাই। তিনি গল্পটি পড়ে, দীর্ঘ গল্প, তখন 2 পৃষ্ঠাতে ছাপা হতো, তিনি প্রায় 1 পৃষ্ঠার 1 পৃষ্ঠা জুড়ে গল্পটা ছাপলেন। ছেপে আমাকে বললেন, ছাপা হওয়ার পর আমি দেখা করতে গেলাম, যা সৌজন্য সাক্ষাৎ। তিনি বললেন যে তোমার অনুবাদটা আমার ভালো লেগেছে, তুমি কি স্টাইনবেকার আর কয়েকটা গল্প অনুবাদ করে দেবে, কারণ আমার খুব প্রিয় লেখক তিনি। আমি তারপরে অনুবাদ করলাম দ্য মার্ডার, একই বইয়ে। তখন থেকে দেখলাম যে না, অনুবাদও একেবারে খারাপ করে না হলে আহসান হাবীব ছাপতেন না। সুতরাং এই ছোট গল্প এবং অনুবাদ করার সময়টা সেই বিশ্ববিদ্যালয় জীবন থেকে আমার শুরু হয়েছিল। তারপর এটা ধারাবাহিকতায় বিভিন্নভাবে হয়। এইটুকুই আমার, আপনি যেটা বলতে চাইছেন যে সত্যিকার অর্থে
সিরিয়াসলি সাহিত্য চর্চা করা, অনুবাদ চর্চা করা ওই তখন থেকে শুরু হয়েছিল। এটি আমার সূত্রপাত এবং আমি তার জন্য আমাদের আহসান হাবিবের কাছে আমি চির রেডি, কারণ তিনি আমাকে ব্রেক থ্রু না দিলে আমি হয়তো কখনো জানতাম না আমি অনুবাদ করতে পারি কিংবা গল্প লিখতে পারি। এগুলো শুনতে খুব ভালোই লাগে, আরো অনেক কথা শোনা যেত, কিন্তু আমাদের যেহেতু আরো কিছু প্রসঙ্গ নিয়ে কথা বলতে হবে, কিন্তু ছোট গল্পের কথা যেহেতু উঠেই গেল, আমরা এটা সূত্র ধরে আরেকটি প্রশ্ন করি। ছোট গল্প বা কথা সাহিত্য, আপনাকে কথা সাহিত্যিক হিসেবেই বোদ্ধাজনেরা সেইভাবে চেনেন, স্বীকৃতি দেন এবং গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন। এবং কথা সাহিত্য আপনার গোটা 5 গ্রন্থ তো বেরিয়েছে, কিন্তু তারপরও আমরা কেন জানি লক্ষ্য করি যে আপনার গল্প অনেকদিন বাদে বাদে একটা পাই, বা এই জায়গায় বোধহয় খানিকটা আপনি বিরত নিচ্ছেন। এটা নিয়ে আপনার কি অবস্থান, কেন এরকম হচ্ছে, বা আপনি কি কথা সাহিত্যকে আরো সিরিয়াসলি আরো নিয়মিত চর্চা করার কথা ভাবেন কিনা, বিশেষ করে উপন্যাস লেখার বিষয়ে কোনো পরিকল্পনা আপনার আছে কিনা, এই সুযোগে যদি আপনি এই প্রসঙ্গটাতে কিছুটা আলো ফেলতেন। আমি এটাতে থাকতে চাইছিলাম। কেন থাকতে চাইছিলাম, এই যে আপনি যে কথাটা বললেন যে আমি অনেক দেরি করে গল্প লিখি অথবা খুব কম লিখি, এই ব্যাপারে আমার একটা গ্লানি আমার নিজের মধ্যে আছে। যেটা দিয়ে শুরু করেছিলাম ছোট গল্প দিয়ে, সবাই আমাকে ছোট গল্প, তখন এমনও দিন গেছে আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন একই দিনে একই সপ্তাহে একই শুক্রবারে, তখন শুক্রবারে তো বেরোতো অথবা রবিবারে বেরোতো সাহিত্য সাময়িকীতে, একই দিনে দৈনিক বাংলা একটি গল্প, ইত্তেফাক একটি গল্প, এরকম দিন গেছে আমার। সুতরাং তেমনি ভাবে লিখতাম। পরবর্তী সময় যেটা হয় সেটা হচ্ছে আমি যখন আবার ব্যাংকিং নিয়ে লেখা শুরু করি, অর্থনীতি নিয়ে লেখা শুরু করি, তখন বিভিন্ন দিক থেকে আবার এসব জন্য একটি তাগাদা থাকতো বিভিন্ন জায়গা থেকে। সুতরাং গল্প লেখা ছেদ পড়েছে কিংবা গল্প লেখায় দীর্ঘ বিরতি ঘটে, এটা নিয়ে আমি স্বীকার করতে কোনো বাধা নেই। এটা নিয়ে আমার মধ্যে অতৃপ্তি আছে, এটা নিয়ে আমার মধ্যে গ্লানি আছে। আমি জানি আমার আরো কিছু গল্প লেখা উচিত এবং আমি হয়তো লিখবো। এখন এই যে অবসর জীবন, এখন আমি কিছু, এখন যেহেতু আমরা রোজ সকালে টাই স্যুট পরে অফিসে যেতে হবে না, সকালে আস্তে ধীরে উঠতে পারবো এবং দীর্ঘ সময় পাবো, এখন কিছু গল্প লেখার চেষ্টা করছি এবং এই ঈদ সংখ্যা হয়তো 2-3টে গল্প আমার যাবে। এর মধ্যে কয়েকটা গল্প গেছে, তবে এগুলো এতই বিরতি দিয়ে এগুলো কারো চোখেই পড়ে না। যেগুলো অনেক ফ্রিকুয়েন্টলি লিখে এগুলো বেশি লোকের চোখে পড়ে, কিংবা ভ্রমণ লিখি সেগুলোই চোখে পড়ে। এখন সুতরাং আমি গল্পে মনোযোগ দিব এবং উপন্যাস লেখার ইচ্ছে আমার আছে। তবে আমি একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে আমি কিন্তু যেন তেন প্রকারণে কোনো উপন্যাস লিখে ওই অনেকগুলো ডায়লগ দিয়ে, ছোট ছোট ডায়লগ দিয়ে একটা 6 ফর্মা বই বের করে ফেলা, তার কোনো ইচ্ছা আমার নাই, একেবারে আমার ইচ্ছা নাই। সুতরাং আমি যদি লিখি, চেষ্টা করবো, যদি লিখি ওইভাবে লিখবো, কিন্তু আমি একটু যেভাবে বর্ণনা করলাম সেভাবে উপন্যাস লেখার কোনো আমার আগ্রহ নেই। আমার মাথার মধ্যে আছে কয়েকটা সাবজেক্ট, সেগুলো নিয়ে মনে মনে ভাবছি। আর আমার যেটা সমস্যা, আমি অনেকের মতোই পূর্ণ প্রস্তুতি ছাড়া লেখা শুরু করতে পারি না। একটি গল্প যখন লিখি, সম্পূর্ণ গল্পটি মাথার মধ্যে আসা এবং এটা সমাপ্তি পর্যন্ত মাথার মধ্যে না আসার পরে আমি কিন্তু লেখা শুরু করি না। অনেকে আছেন একটা উপন্যাস শুরু করে দেন, জাস্ট তারপরে কলম তাকে টেনে নিয়ে যায়। আমি সেরকম প্রতিভাবান নই। সুতরাং আমি যখন একটা পুরা গল্প যখন নিয়ে আসি তখনই আমি ঢুকি, তা না হলে আমি কলম আমাকে টেনে নিয়ে যাবে সেটা আমার মধ্যে নেই। কিন্তু একটি চেষ্টা করেছিলাম, সেটা হাসান আজলক তার প্রাকৃত পত্রিকা তিনি ছাপেননি। আমি শুরু করেছিলাম পরীক্ষামূলকভাবে, দেখি করা যায় কিনা। যাই হোক, সেটা অন্য জায়গায় ছাপা হয়েছে পরে, কিন্তু হাসান আজলক কিন্তু তিনি এটা ছাপেননি। এটা আমি স্বীকার করতে কোনো বাধা নেই, আমার দ্বিধাও নেই। বুঝতে পেরেছি, এবং এটা সত্যি একটা প্রশংসনীয় অবস্থান আমি বলবো। কারণ আমাদের দেশে উপন্যাসের নামে যা হচ্ছে, আসলে এই যে ঈদ এসছে, ঈদ সংখ্যায় নিশ্চয়ই বেশ কয়েকটি পত্রিকা বলবে আমাদেরকে এই 10,000 শব্দের মধ্যে একটু উপন্যাস লিখে দিন, বা 12,000 শব্দের মধ্যে দেখা যাবে যে 6 পৃষ্ঠা বা ঈদ সংখ্যায় উপন্যাস নামে বেরিয়ে যাচ্ছে। এগুলোকেই আসলে হুমায়ুন আজাদ বোধহয় উপন্যাস বলেছিলেন, এই যে বললেন ছোট ছোট সংলাপ দিয়ে করে আর কি। এই উপন্যাস লেখা না লেখা একই কথা, কোনো মানে হয় না। এবং উপন্যাসের জন্য সত্যি দীর্ঘ প্রস্তুতি প্রয়োজন, দীর্ঘ পড়াশোনা, এবং উপন্যাসের
চরিত্র, তার প্রেক্ষাপট নিয়ে অনেক মানে গবেষণাও করা দরকার বলে মনে করি। তো আমরা আশা করছি আপনি ভিতর ভিতর প্রস্তুত হচ্ছেন, সেই প্রস্তুতি পর্ব চলছে, পাঠ চলছে এবং মনের মধ্যে সেটি রচিত হচ্ছে। আমরা অধীর আগ্রহ অপেক্ষা করছি কবে সেটি মুদ্রিত আকারে আমাদের সামনে উপস্থিত হবে। আপনাকে অনেক ধন্যবাদ এই অবস্থানটার জন্য, আমরা শুভকামনা করছি এবং আপনার প্রথম উপন্যাসের জন্য আমরা অপেক্ষা করছি। পরের প্রশ্নে যেতে চাই, সেটি একটি মূল্যায়নমূলক প্রশ্ন যে আপনি প্রচুর পড়াশোনা করেন, বাংলা সাহিত্য নিয়ে পড়েছেন, বিশ্ব সাহিত্য নিয়েও পড়াশোনা করেন, বাইরে প্রচুর ভ্রমণ হয়েছে আপনার, বাইরের সাহিত্যিক পরিমণ্ডলে ওঠা বসা আছে। সেই সব অভিজ্ঞতা, সেই সব পর্যবেক্ষণের আলোকে বাংলাদেশের বর্তমান সাহিত্যকে, এই মুহূর্তে সমকালীন বাংলা সাহিত্যকে আপনি কিভাবে মূল্যায়ন করেন, তার অবস্থান, তা ইত্যাদি নিয়ে আপনার কি মন্তব্য একটা যেটা আমরা শুনতে পেতাম? দেখেন, আমরা যদি বিশ্ব সাহিত্যের বিচারে বাংলা সাহিত্যকে তুলনা করতে চাই, আমাদের দুর্ভাগ্য এই কারণে বলছি, আমাদের বাংলা সাহিত্য এখন নয় বরং অতীতেও খুব সমৃদ্ধ আমাদের সাহিত্য কিন্তু বিশ্ব বাজারে খুব বেশি প্রচার পায়নি। কেন? অনুবাদ হয়নি। আমি একটা সিম্পল কথা জিজ্ঞেস করতে চাই, রবীন্দ্রনাথ যদি গীতাঞ্জলি নিজে অনুবাদ না করতেন, তিনি নোবেল পেতেন কিনা? এটা তো অন্য প্রশ্ন। না, এটা তো অন্য প্রশ্ন। আমি এনো প্রশ্ন না, বিশ্ববাজারে কতটা পৌঁছলো কি পৌঁছলো না, না কেন আসছে সেটা নিয়ে আমরা অনুবাদ প্রসঙ্গে আমরা আমি জানি। হ্যাঁ, আমি না অনুবাদ দিয়ে আমি ওখানে যাচ্ছি না, আমি যাচ্ছি বিশ্ব প্রেক্ষাপটে, বিশ্ব সাহিত্যের প্রেক্ষাপটে আমরা যখন কোনো কিছুকে আনতে চাই, এটা শুধু আমাদের মূল্যায়নে চলবে না, যারা বিশ্ব সাহিত্যের প্রেক্ষাপটে তাদেরকে তো মূল্যায়ন করতে হবে যে বাংলা সাহিত্য কোথায়। সুতরাং আমি বলছি যে আমি তো অবশ্যই বলবো যে আমরা সবসময় বলবো আমরা দেশপ্রেমিক, আমরা আমাদের বাংলা সাহিত্য কোনো অংশে কম নয়, ল্যাটিন আমেরিকার সাহিত্য কিংবা ইউরোপের সাহিত্য হচ্ছে আমাদের, এটা আমরা বলতেই পারি। কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটি হচ্ছে যে আমাদের সাহিত্যকে কারা কিভাবে মূল্যায়ন করছেন, সেই মূল্যায়নের জন্য আমাদের বিশ্ব সাহিত্যের অঙ্গনে আমাদের উপস্থিতিটা কতখানি, আমি সেই কথাই বলতে চাইছিলাম। 2 নম্বর কথা হচ্ছে যে অবশ্যই আমাদের সাহিত্য অনেক বেশি সমৃদ্ধ এক সময় ছিল। মানিক বন্দ্যোপাধ্যায়কে নোবেল পুরস্কার পেতে পারতেন না? অনেক দুর্বল লেখকদের নোবেল পুরস্কার পান, তিনি কেন পাননি? তিনি বিশ্ববাজারে যাননি। তার উপন্যাসগুলো, পুতুল নাচের রীতিকথা কিংবা এটার জন্য তার নোবেল পুরস্কার উচিত ছিল। যদি আপনার ওই এটার নাম কি, ওল্ড ম্যান অফ দ্য সি যদি পায়, কিংবা আর্নেস্ট যে সোলজেনিসের বইটা ওয়ান ডে ইন দ্য ডে অফ সোলজেনিসের যে বইটা, ইভান দেনিসেভিচের জীবনে একদিন, ওয়ান ডে ইন দ্য ডে অফ ইভান দেনিসেভিচ, এগুলো যদি পায় তাহলে তো পুতুল নাচের রীতিকথা পুরস্কার পাওয়া যাচ্ছিল। সুতরাং আমি বলছি যে আমাদের সাহিত্য কোনো অর্থেই কম সমৃদ্ধ ছিল না। এখনকার বর্তমান প্রেক্ষিতে হয়তো নেই, কিন্তু আমাদের দেশে অনেক ভালো লেখক আছেন, তারা লিখছেন, কিন্তু অলেখক অনেক বেড়ে গেছেন। যারা অনেক বেশি প্রচার করতে পারেন তারা কিন্তু আছেন, যারা খুবই ভালো লিখছেন তেমন লোকজন আছেন। সুতরাং তেমন লেখকরা আছেন, কবিরাও আছেন। আমার কথা হচ্ছে যে আমরা যদি আপনি বিশ্ব সাহিত্যের সাথে তুলনা করে এই কথাটা বলছেন নাকি? হ্যাঁ, না ঠিক আছে, বিশ্ব সাহিত্য না, আপনার পঠন পাঠনের প্রেক্ষাপটে, আমার অভিজ্ঞতার আলোকে সামগ্রিকভাবে না না বিশ্বের মূল্যায়ন খুবই জরুরি, সেটা একটা মানদণ্ড। আরেকটা মানদণ্ড আমাদের নিজেদের মূল্যায়ন, নিজেদের একটা নৈর্ব্যক্তিক মূল্যায়ন আমাদের সাহিত্য সমালোচনা। না তাহলে সেটা একটু বলি, সেটা হচ্ছে যে আপনার অবক্ষয় কিন্তু সব জায়গায় করছে। আপনি শুধু একটা সিম্পল উদাহরণ দিয়ে বলি আপনাকে, আমাদের সংখ্যা বাদ দেন, এক সময় আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম, আমরা পশ্চিমবঙ্গের সাহিত্য কিংবা উপন্যাস কিংবা গল্পের জন্য আমরা হা করে বসে থাকতাম, তাদের শারদীয় সংখ্যাগুলো কিনতাম। এখনকার শারদীয় সংখ্যা আমি তো কিনি না, একসময় আমরা সবগুলো শারদীয় সংখ্যা কিনতাম, কিছু না কিছু হয়। এখনকার শারদীয় সংখ্যা পশ্চিমবঙ্গের কথাই যদি বাংলাদেশে বাদ দিলাম, বাংলা সাহিত্য বলছি আমি, এটা বাংলাদেশ সাহিত্য বিষয়ে খুব আগ্রহী ছিলাম আর কি। যাই হোক, আপনি দ্রুত যদি। আচ্ছা আচ্ছা, না আমি ওখানেও আসছি, আমি ওখানেও আসছি। যাদেরকে আমরা অনুসরণ করতাম, যাদের পড়ার জন্য আমরা খুব উদ্গ্রীব থাকতাম, সেখানে কিছু হচ্ছে না। আমাদের এখানের কথা যদি বলি, আমি বেশ কিছু সাময়িকে মাঝে মধ্যে গল্প সংখ্যা বের করে, আমি প্রত্যেকটা গল্প সংখ্যা আমার কাছে আছে,
প্রতিটি গল্প সংখ্যা আছে, যারা অনেক বড় করে গল্প সংখ্যা বের করে, সেখানে আমার গল্প থাকে না, কিন্তু সবার গল্প থাকে। কিন্তু আমি স্বীকার করতে কোনো বাধা নেই, এতগুলো একটা গল্প সংখ্যা মনে করেন 20-30টা গল্প থাকে, তার মধ্যে খুব কম গল্প কিন্তু পড়া যায়। আমি শুরু করে আমি প্রত্যেকটা গল্প সংখ্যা কিনে পড়ার চেষ্টা করি, সবগুলো পড়ে কিন্তু শেষ করা যায় না। এখানে কিন্তু আমার একটা এটা আমি জানি না, এটা আবার ব্যক্তিগত মূল্যায়ন। আমাদের ঈদ সংখ্যাতে আমাদের সবচেয়ে বেশি সৃষ্টি কখনো ঈদ সংখ্যায় এবং 21শে বইমেলায়। আর আর সিরিয়াস কিছু হয় যেগুলো বইমেলার ধার ধারে না, ঈদ সংখ্যার ধার ধারে না, তাই না? তেমন তো কিছু হচ্ছে, কিন্তু সবচেয়ে বেশি কি বলবো, যেটা ফলজ সিজন ঈদ সংখ্যা এবং বইমেলা, সেখান থেকে কিন্তু আমরা খুব বেশি কিছু পাচ্ছি না। বইমেলা কেন্দ্রিক কিংবা ঈদ সংখ্যা কেন্দ্রিক লেখায় আমরা তেমন কিছু পাচ্ছি না। এর মধ্যে বাণিজ্য আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি যেটা বলবো এক সাথে, যে সম্পাদক যারা এক সময় যারা আমাদের লেখা প্রকাশ করতেন, যাদের কাছে আমরা যেতাম, সম্পাদনা তো হচ্ছে না। সম্পাদক তো লেখক তৈরি করবেন, এখন সম্পাদকদের কাজ হচ্ছে পাতা তৈরি, পাতা ভর্তি করা, পাতা ভর্তি করা, লেখক তৈরি করে না। সম্পাদকদের এই দায়িত্বটা কিন্তু তারা পারছেন না, বিকজ তাদের একটা দায়িত্ব আছে, সেই দায়িত্ব হচ্ছে তাদের পাতা ভর্তি করতে হবে। সেই কারণে কিন্তু আমাদের যারা যাদেরকে তৈরি করতে হবে, যাদেরকে ছেঁচে চলে তাদেরকে বলে, সম্পাদক তো অনেক সম্পাদক লেখা পড়েন না, তো দিচ্ছেন। সুতরাং আমি যেটা বলতে চাই, যে আমরা যেভাবে তৈরি হয়েছি, আমাদেরকে সম্পাদক যেভাবে সম্পাদনা করতেন, অনেক সময় বলেছেন তুমি এটা চেঞ্জ করো, এটা স্টার্টিংটা বদলাও, এন্ডিংটা চেঞ্জ করে। এখন সেরকম কিন্তু হয় না। সুতরাং অনুশীলন যদি না থাকে, অনুশীলন যদি করানো না হয়, তাহলে কিভাবে তৈরি হবে? আর এখন লেখক হয়ে যাওয়া খুব সহজ, কিন্তু এখন বর্তমান ডিজিটাল যুগে একটি লেখা তৈরি করে এক সপ্তাহের মধ্যে একটা উপন্যাস চেপে বের ফেলা কিন্তু খুব কঠিন কাজ নয়। সুতরাং এসব কারণে প্রচুর আবর্জনা হচ্ছে, আবর্জনাটা বেশি হচ্ছে। ভালো কাজ হচ্ছে, কিন্তু আবর্জনা সেসব তলিয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমার মূল্যায়ন। না, এটাই বোধহয় সঠিক মূল্যায়ন। আসলে সেটাই, মানে এত বেশি অপাঠ্য বিরচিত হচ্ছে, তার চাপে পড়ে ভালোগুলোকে আসলে সেভাবে আমরা ভালোগুলো আলোচনা হচ্ছে না। হ্যাঁ, এবং এর পেছনে যে সম্পাদক এবং পত্রিকার একটা বড় ভূমিকা আছে, সেটাও আপনি সঠিকভাবে চিহ্নিত করেছেন। অন্তত হাসান হাবিবের কথা যদি আমরা তুলনা করি, তা তো বটেই। আমরা তাহলে আরেকটু এগোই, আর পরের প্রসঙ্গ এটার সঙ্গে সূত্র ধরেই একটা দিক গেল যে লেখালেখির মান কেমন, কিন্তু লেখালেখি ভালো হলেই তো চলবে না। লেখালেখি যে প্রকাশের যে পরিমণ্ডলটা, যে প্রকাশনার যে জগৎটা সামগ্রিকভাবে, সেই জগৎটাও কতটা বিকশিত হচ্ছে, সেটা কতটা প্রাপ্ত মানুষ হয়ে উঠতে পেরেছে, বা তার মধ্যে কতখানি পেশাদারিত্বের চর্চা হচ্ছে, এটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ বইয়ের বিপণন, লেখক পাঠক সম্পর্ক, প্রকাশক সম্পর্ক, বইয়ের সম্পাদনার মান, সাহিত্য সমালোচনার মান, এই সব মিলিয়ে যে একটা বৃহত্তর সাহিত্যিক পরিমণ্ডল, সেই পরিমণ্ডলটি সম্পর্কে যদি আপনার কিছু বললেন। এই ব্যাপারে কিন্তু আমার খুবই স্পষ্ট, একটু আগে যে কথাটি বললাম, যে পত্রিকার সম্পাদকের কাজ হচ্ছে, সাহিত্য সম্পাদকের কাজ হচ্ছে পত্রিকার পাতা ভর্তি করে, এখন সম্পাদনা তাদের করতে হয় না। তেমনি ভাবে যদি প্রকাশনার কথাই ধরেন, প্রকাশনায় সিরিয়াস প্রকাশক যদি আপনি বলেন, অলমোস্ট ধরতে গেলে নেই। কারণ আমি যেটা মনে করি, যে এখন প্রকাশকদের একটা পাণ্ডুলিপি দরকার। প্রকাশকদের বই যারা গ্রন্থ প্রকাশ করেন, আমার কথা শোনা যাচ্ছে কিনা? শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছি। আচ্ছা, এখন প্রকাশকদের দরকার একটা পাণ্ডুলিপি দরকার, বিকজ তাদের টাইটেল সংখ্যা বাড়াতে হবে। টাইটেল, আমি আজকে এই বইমেলায় আমি এতটি টাইটেল বের করছি, এতটি বই বের করছি, এটা হচ্ছে বড় মূল্যায়ন। কিন্তু গ্রন্থ প্রকাশের জন্য যে সম্পাদনার প্রয়োজন, সেটা কিন্তু আমাদের দেশে একেবারেই অনুপস্থিত, একেবারেই অনুপস্থিত। আমি কিছুদিন আগে ফেসবুকে একটা ছোট্ট স্ট্যাটাস দিয়েছিলাম। আমি একটি হেমিংওয়ের একটি অনুবাদ গ্রন্থ, অনুবাদ মানে অনেকগুলো ছোট গল্পের অনুবাদ, একজন লেখকের, আমি নাম বলছি না, অনুবাদকের, সেটা প্রকাশ করছে খুবই নামি একটা প্রতিষ্ঠান, খুবই নামি একটা প্রতিষ্ঠান। এবং সেই গল্পগুলো আমি যখন অরিজিনালের সাথে মিলিয়ে দেখলাম, মানে ভয়াবহ, তার ভয়াবহ। আমি ফেসবুকে আছে, এই মুহূর্তে বলতে পারছি না, মনে নেই, কিন্তু এই ভয়াবহ অনুবাদগুলো কিন্তু ছাপা হচ্ছে। তেমনি ভাবে অনেক কিছু ছাপা হচ্ছে, এটার সম্পাদনা বললে কিছু হয় না, কারণ বই ছেপে দিচ্ছে,
বই লিখে দিচ্ছেন, কেউ কেউ পাণ্ডুলিপি দরকার প্রকাশকদের, তারা পাণ্ডুলিপিটা ছেপে দিচ্ছেন। এখানে এখানে বাক্য কিংবা সম্পাদনা যেটাকে বলে সেটা কিন্তু একেবারেই করা হচ্ছে না। সুতরাং এটাও কিন্তু একটা বিরাট খামতি আমাদের রয়ে গেছে। উন্নত বিশ্বে যাদের সাথে আমরা সবসময় তুলনা করতে চাই, পশ্চিমা বিশ্বে ভালো সম্পাদনা হয়, এমনকি পশ্চিমবঙ্গে ভালো সম্পাদনা হয়, যে যেন তেন প্রকারণে একটা বই পাণ্ডুলিপি দিবেন, প্রকাশকরা ছেপে দিবেন, সেটা কিন্তু ওখানে অকল্পনীয়। আমাদের দেশে এই ব্যাপারটা একেবারে নেই। সম্পাদনের বিষয়টা জেনে সেটা আমি তো নিজেকে দিয়েই বুঝতে পারি। তো সুতরাং সম্পাদনাটা আমাকে করতে হয়, কিংবা আমি ব্যক্তিগত ভাবে যখন কোথাও দেই, আমি কিন্তু একজনকে দেই যে অ্যাটলিস্ট তুমি আমার বাক্যগুলো দেখে দাও, আমি কোথাও বানানের প্রমিতকরণ আছে কিনা, কোথাও মত লিখেছে কিনা, কোথাও বড় কিংবা কোথাও বড় লিখেছে কিনা, এই জিনিসগুলো অ্যাটলিস্ট এগুলো দেখে দাও। আমাদের পত্রিকার গ্রন্থ প্রকাশকরা এটা কিন্তু অনেকেই দেখেন না। হ্যাঁ, অনেকেই দেখেন, তারা তাদের নিজস্ব বানান রীতি ফলো করেন, তাদের নিজস্ব সম্পাদনা আছে, তার সংখ্যা খুবই কম। আমাদের অনেক প্রকাশক তো তারা সবাই এগুলো দেখেন না। এটা একটা বিরাট একটা খামতি আমাদের রয়ে গেছে। এটা তো গেল একটা দিক। আরেকটা দিক, যদি লেখালেখি কেউ সত্যি সত্যি সিরিয়াসলি নিতে চায়, পেশা হিসেবে নিতে চায়, জীবিকা হিসেবে নিতে চায়, তাহলে তো তার একটা প্রাপ্তিযোগও পেতে হবে প্রকাশকদের কাছ থেকে। সেই ক্ষেত্রে আমাদের লেখকরা কতটা উপকৃত হচ্ছেন? সেটা হচ্ছে যে প্রাপ্তিযোগের বিষয়টা হচ্ছে যে, এক মিনিট, কি চাচ্ছ তুমি? প্রাপ্তিযোগের বিষয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে প্রকাশকদের একটা ব্যবসা তো নাকি, প্রকাশকদের বই প্রকাশন তাদের একটা বিজনেস। তারা তো সাহিত্যের সেবা করার জন্য প্রকাশনা প্রতিষ্ঠান করেননি, অনেকে করেছেন, তার সাথে তার ব্যবসাও তো জড়িত। সুতরাং একটার সঙ্গে আরেকটার তো কোনো বিরোধ নেই, দুটোও একসঙ্গে করা যেতে পারে। আমি বিরোধ করছি, আমি বিরোধ বলছি না। প্রকাশকদের কিন্তু এখন অনেক বেছে বেছে বই নেওয়া খুব কঠিন। আমাদের কিছু বনেদি প্রকাশনা সংস্থা আছে, তারা বেছে বেছে বই নেন। তাদের এক একটি বই 8, 10, 15, 20 মুদ্রণ প্রকাশিত হয়। সব প্রকাশক এটা পারেন? আচ্ছা, এটাগুলো একটা সাইড। দ্বিতীয় সাইডটা হচ্ছে লেখকের প্রাপ্ত যুগের কথা যদি বলেন, আমি সবার কথা বলতে পারি না, এই ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই। অ্যাটলিস্ট আমার ব্যক্তিগত এরকম অভিযোগ আমরা প্রায়শই অনেকের অভিযোগ আছে, শুনে থাকি আর কি। আবারও বলছি, অবশ্যই অনেকের অভিযোগ আছে, এটা নিয়ে আমি কিছু বলতে চাই না। সেটাই। সুতরাং অনেকে আমাদের তো এমন অনেক লেখকও আছেন, কি যশ প্রত্যাশী লেখক আছেন, তারা উল্টো প্রকাশককে টাকা দিয়ে একটা বই বের করে দেন, এরকম না সেসব তো আছে। কিন্তু যেমন আমি আজকে সকালে এই মুহূর্তে বাংলাদেশে যে প্রায় সবচেয়ে বয়োজ্যেষ্ঠ এবং খুবই একজন নামী এবং খুবই একজন খ্যাতিমান লেখক, তার সঙ্গে কথা হচ্ছে আজকে সকালেই, তিনিও প্রায় একই অভিযোগই করছিলেন। তাহলে এখন বলি যে বাধ্য হয়ে বই ছাপতে দিই, ছাপা হয়, কিন্তু সেখান থেকে কিছু পাওয়ার প্রত্যাশা এখন আর কিছুই করি না আমরা আর কি। যাই হোক, আমরা এটা সূত্র ধরেই মেলার প্রসঙ্গে যাই। মেলাটা চলছে না, তবে আমি এখানে একটু তবুও একটু বলি। একটি প্রকাশনা প্রতিষ্ঠান আমাকে যখন প্রতি বছরে রয়্যালটির একটা পাঠান, স্টেটমেন্ট পাঠান, তারা আমার ব্যাংকে পাঠিয়ে দেন রয়্যালটি স্টেটমেন্ট। তারা বেশ কিছুদিন ধরে তারা কিন্তু তাদের যারা লেখক তাদের টোটাল লিস্টটা বলে আমার কাছে পাঠিয়ে দিতেন। তখন দেখতে পেতাম যে কোন কোন লেখকের কত রয়্যালটি যাচ্ছে। তারা কিন্তু এটা ভুলে, আমার কাছে এখনো আছে। না না, এরকম কিছু কিছু প্রতিষ্ঠান অবশ্যই আছে। আমি পাঁচটি প্রতিষ্ঠানের নাম করতেই পারবো, অনেকে আছে জি, যথেষ্ট পেশাদার ভাবে করছে। আমি নিজেও তার খুবই পেশাদার ভাবে পেয়েছি। তো এটাকে আমি জার্নালাইজ করব না। হ্যাঁ, না না, জার্নালাইজ করার কথা না, কিন্তু দেশে যেখানে 5000 বই বা 500 প্রকাশক আছে, সেখানে 5 জন দিয়ে মনে হয় না আমরা অন্তত পেশাদার লেখক তৈরি আমরা তৈরি করতে পারবো না আর কি। হ্যাঁ, এটাই বলতে চাচ্ছি, পেশাদার লেখক তৈরি করতে হবে, শুধু তাই নয়, পাঠক তৈরি করতে হবে। পাঠকরা যদি না কেনেন, প্রকাশকরা কেন বই বের করবেন? এবং কেন একজন লেখক আশা করবেন যে তার প্রাপ্তিযোগ্য হচ্ছে না? প্রকাশকের ব্যবসা করে তার
ব্রেক ইভেনের হওয়ার পরে তো একজন লেখককে তিনি দিবেন নাকি? না না, সেই 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 ক্ষেত্রেও অনেকগুলো বিষয় রয়েছে আসলে, সঠিক বিপণন, প্রযুক্তির ব্যবহার, বইয়ের সমালোচনা করানো, সেই সংস্কৃতিটা গড়ে তোলা, অনেক কিছু জায়গাতেই আমাদের ঘাটতি রয়েছে এবং সবারই নেট ফল হচ্ছে যে সাহিত্যটা এখনো মোটামুটি শৌখিনতার পর্যায়ে আবদ্ধ রয়ে গেছে আমাদের, এবং যে কারণে একেবারে আপনি সমালোচনার কথা বলছিলেন, আমি একটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি। আমার বইয়ের আলোচনা খুব বেশি হয় না, বিকজ আমি এই কৌশলটা জানতাম না। বইয়ের সমালোচনা যে করিয়ে লেখককে দিয়ে করে নিতে হয়, আমরা আগে জানতাম। অনেক সময় দেখেছি এই সাহিত্য সম্পাদকদের কাছে যেতাম, একটি বই ধরে দিয়ে বলতো যে এই বইটার একটা আলোচনা লিখে দাও, আমরা দিয়েছি। সাহিত্য সম্পাদক কাছে গেলে তারা দিতেন। আমি একদিন হাসনাত ভাই মারা গেছেন, আমি কালিও কলমে আমি ওনাকে ফোন করে বললাম যে হাসনাত ভাই, আমার এই বইটা 2টো কপি পাঠাচ্ছি, এটা আলোচনা যদি কাউকে করে দেন। হাসনাত ভাই একদম স্পট উড়ে হাসা চলা কথা বলতেন। তিনি বললেন যে আলোচনা আপনি কাউকে দিয়ে করিয়ে পাঠান, আমি বই দেবো, কেউ আমি আলোচনা লিখতে দেবো, কেউ বই নিয়ে যাবে, আলোচনা করে দেবে না। হ্যাঁ, উনি স্পষ্ট বললেন। সেদিন জানলাম যে লেখককে আলোচনাটা করে দিতে হবে। আমি যদি কাউকে দিয়ে করাই তাহলে তো আলোচনাটা কেমন ভাবে বোঝেন, নিষ্ক্রিয়ভাবে নির্মোহভাবে যে আলোচনার সমালোচনা সাহিত্যটি আমাদের দেশে গ্রো করেনি। কারণ কেন করেন আমি জানি না, হয়তো যারা আলোচনা করবেন তারা হয়তো যে আপনার প্রাপ্ত যুগের কথা বলেন, তারা কেন একটা বই পড়ে আলোচনা করবে, আবার সম্মান না পায়, স্বীকৃতি না পায়। রিসেন্টলি আমি একটা কথা বলি, বাংলাদেশে আমার খুব আক্ষেপ ছিল, বইয়ের দেশটা আমি একটা ত্রৈমাসিক বেরোয় আনন্দবাজার থেকে, বইয়ের দেশ। আমি সবসময় ভাবতাম আমাদের দেশে বইয়ের দেশের মতো একটা কাগজ কেন বেরোয়, শুধুমাত্র বইয়ের উপর আলোচনা। এবং ইন্টারেস্টিংলি দু প্রকাশন থেকে এবং বই নামে আমি সেটা দেখে অবাক হয়ে গেলাম, একেবারে তেমনি ভাবে বেরোয়। এবং সবচেয়ে মজার ঘটনা হচ্ছে তিনি এই খুব ক্ষুদ্র ইয়েতে তিনি কিন্তু লেখককে সম্মানী দেওয়ার, তিনি আমার অভিজ্ঞতা আছে সেটা, আমি সবিনয়ে আমার সেই সম্মানে আমি তাকে ফেরত দিয়েছি যে এটা তোমার পত্রিকা কাজে লাগে। আমারও অভিজ্ঞতা হয়েছে, তিনি একদিন খুব কুণ্ঠিত ভাবে একটা হাতে ধরে দিয়ে বলেন যে এটা না নিলে আমাকে মাইন্ড করবো। আমি বললাম যে তোমার এখানে তো ভাই বিজ্ঞাপন নেই, তুমি চালাচ্ছ কিভাবে? বুঝে না, আমি চালাচ্ছি, আপনি দিলাম। ফয়সাল আহমেদ নামে এই তরুণ এটা করছেন আর কি। হ্যাঁ, ফয়সাল খুবই তরুণ একজন। সুতরাং ফলে এটা যে অসম্ভব তা নয়, চাইলে সদিচ্ছা চাইলে এটা করা সম্ভব, সেটাই বলছি আর কি। অসম্ভব নয়। আচ্ছা, আরেকটা কথা বলি, আবার আরেকটা ছোট লিটল ম্যাগাজিনের সম্পাদক, সে আমার বদৌলতে প্রায় 2 লক্ষ টাকার বিজ্ঞাপন পেল। 2 লক্ষ, যেহেতু আমার হাত দিয়ে বিজ্ঞাপনগুলো গেছে। আমি বললাম যে ভাই, এই যে এতগুলো বিজ্ঞাপন তুমি এই লেখকদের কিছু সম্মান দিও, অল্প কিছু হলো। সে আমাকে বললো যে সব সময় পাবো না, একবার দিলে সবসময় দিতে হবে, সুতরাং উনি দিলেন না। এরকমও তো আছে সম্পাদক। তাহলে কোনটাকে জার্নালাইজ করা উচিত না। জার্নালাইজ করার কথা বলছে না, যেটা বাস্তবতা আর কি। এই বাস্তবতার কারণে আমরা এগোতে পারছি না হয়তো। বাস্তবতাটা একেবারে এরকম। আচ্ছা, ওই বই মেলার প্রসঙ্গ উঠছিল, আপনি বলছিলেন যে 21 কেন্দ্রিক বা মেলা কেন্দ্রিক প্রকাশনার যে ব্যাপারটি, এইটাকে নিয়ে আসলে আমরা অনেকেই কথা বলছি যে এটা আসলে আমাদের সাহিত্যের সামগ্রিক স্বাস্থ্যের জন্য খুব একটা ইতিবাচক হচ্ছে না আসলে। হ্যাঁ, কিন্তু একেবারে, কিন্তু একই প্রক্রিয়া, একই ধারা তো বছরের পর বছর ধরে চলেই যাচ্ছে। এইটাকে কি নতুন করে নিয়ে ভাবনার কি কোনো অবকাশ আমরা রাখছি না, বা ভাবতে পারি না এটাকে কিভাবে পাল্টানো যেতে পারে? এটা যদি আমাদের প্রকাশনা বা সাহিত্যের কাজেই না আসলো, শুধু এক মাসের একটা উন্মাদনায় পরিণত হলো, তাহলে তো লাভ হচ্ছে না খুব একটা। আপনার কি ভাবনা? এটা জন্য লেখক এবং প্রকাশক উভয়ই দায়ী। লেখক যদি ভাবেন, এখনো বলি আপনাকে, যারা সাহিত্য কিংবা প্রকাশনা নিয়ে খুব বেশি ধারণা রাখেন না, তারা সবসময় যারা লেখক না জানেন যে আমি লিখি ঠিকই একটা, এবার 21 আপনার কি বই আসছে, মানে 21 ছাড়া বই বের হবে না, মানে বই মেলা ছাড়া বই বের হবে না, তাদের ধারণা হয়ে গেছে। প্রত্যেকে এইবার আপনার কি বই আছে, এই 21, মানে 21 ছাড়া যেহেতু বই বের না। বেশ কিছু বর্ণাঢ্য প্রকাশক আছে আপনি জানেন, তারা বইটি 21 মেলার জন্য অপেক্ষা করেন। আমি একটা উদাহরণ দিয়ে বলি যে ক্লিন্টন সিরিজ যে বইটি, সেটা কিন্তু 2011 সালে
বইমেলাতে বের হওয়ার কথা ছিল। প্রকাশক বলে যে না, বইমেলা আমার টার্গেট না, আমি চাই এটি সর্বাঙ্গীন অনেক ব্যাপার দেখতে হবে। আমরা দেখলাম, বারবার দেখে অনেকগুলো ভুল বের করলাম, অনেক বাক্য চেঞ্জ করলাম, আরো এডিট করলাম, এটা বই বেরোলো জুলাই মাসে। সুতরাং বইমেলা কেন্দ্রিক বই বের করতে হবে, এই চিন্তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, লেখকেরও বেরিয়ে আসতে হবে এবং প্রকাশক। আমি তো ব্যক্তিগতভাবে মনে করি যে বইমেলায় বরং বই না করাই উচিত, কারণ বইমেলায় এই যে এতগুলো গাছে বের হয়, আগাছার মধ্যে মধ্যে আমার বইটা ঢেকে যাবে। সুতরাং বইমেলা ছাড়া যদি বের হয়, তার যদি যথার্থ বিজ্ঞাপন হয়, তাহলে ওটা অনেক বেশি ক্যাচ করবে, পাঠকদের কাছে রিচ করবে। বইমেলা রিচ করলে এতগুলো বইয়ের মধ্যে পাঠক কিন্তু খেয়ে হারিয়ে ফেলেন যে একটি ভালো বই আসলে পাচ্ছি কিনা। সুতরাং এটা থেকে উভয় পক্ষকে বেরিয়ে আসতে হবে। এটার জন্য সামগ্রিক বই মেলার নীতিমালা, কারা ওটা আয়োজন করবে, আয়োজক, কার কি ভূমিকা, সব নিয়ে বোধহয় একটা সামগ্রিক নতুন ভাবে চিন্তা ভাবনা মূল্যায়ন করা প্রয়োজন। হ্যাঁ, আপনি দেখেন পশ্চিমবঙ্গের যে কলকাতায় বইমেলাটা হয় 15 দিনের জন্য হয়, 12 দিনের জন্য হয়, 12 হ্যাঁ। কিন্তু আপনি দেখেন সেখানে সারা বছর বই বেরোচ্ছে। হ্যাঁ, বইমেলা উপলক্ষে কিছু বই বেরোয়, তার মানে কলকাতা কেন্দ্রিক যে সেখানে কিন্তু এই 12 দিনের জন্য এতগুলো বই বেরোন, তার সারা বছর বেরোচ্ছে ওই বইমেলা উপলক্ষে। অথবা বইমেলা উপলক্ষে বেরো না, কিন্তু বইমেলার সময় যেটা এটাকে বইমেলা পালন করে, কিন্তু বই তো সারা বছর বেরোচ্ছে। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং আমাদের প্রকাশক লেখকদেরকে বুঝতে হবে, পাঠকদেরকেও তো বাদে দিলাম। আগে যদি প্রকাশক এবং লেখক যদি ভাবেন যে আমি সারা বছরই বই যে কোনো সময় হতে পারে, পাঠক হতে মেলে। কিন্তু পাঠক যদি ভাবে যে বইমেলাতেই বই বের হয় আর কখনো বই বের নয়, এটার জন্য আমাদের লেখক এবং প্রকাশকদের কিছু দায়িত্ব আছে বলে মনে করি। আরেকটি কথা বলারও বোধহয় সময় এসছে যে আমাদের বোধহয় এত প্রকাশকেরও দরকার নেই। মানে একটা মেলায় যেরকম হাজার হাজার প্রকাশক, মৌসুমী প্রকাশক আসবে, সেটারও বোধহয় নতুন করে ভাবার প্রয়োজন রয়েছে আমাদের। আপনি যদি তাই বলেন, শুধু প্রকাশক কেন বলবেন? আপনি তাহলে ওখানে আসেন। আমরা কিন্তু যে এটাকে বাংলায় কি বলে যে বহু প্রজা। আমাদের এতগুলো প্রাইভেট ইউনিভার্সিটির দরকার নেই, আমাদের এতগুলো টিভি চ্যানেলের দরকার নেই, হ্যাঁ, আমাদের এতগুলো অনেক কিছুর দরকার নেই। সুতরাং এতগুলো প্রকাশকের দরকার, এতগুলো ব্যাংকের দরকার নেই, অনেকগুলো দরকার নেই। আমাদের এখানে সমস্যা হচ্ছে যে বাণিজ্যিকরণ এবং সবাই ভাবে যে এর মধ্যে বিরাট মধু আছে। আপনি দেখেন আজকে কতগুলো টিভি চ্যানেল লস দিচ্ছে, তাদের অন্য ব্যবসা না থাকলে টিভি চ্যানেলগুলো কি হতো? কতগুলো প্রাইভেট ইউনিভার্সিটি আছে, 100-এর উপরে প্রাইভেট ইউনিভার্সিটি আছে, প্রয়োজন ছিল আমাদের দেশে। ব্যাংকের কথা বাদ দিয়ে দিলাম। আচ্ছা, আমরা আলোচনা অন্যদিকে গড়িয়ে যাচ্ছে, আমরা মূল প্রসঙ্গে ফিরে আসি। অনুবাদ নিয়ে কথা বলছিলেন আর কি। হ্যাঁ, এবং এটা নিয়ে আমারও আগ্রহ রয়েছে, কারণ আপনার অনুবাদের কাজ খুব গুরুত্বপূর্ণ কাজ। এটা আপনি অনেক গোড়া থেকে করে আসছেন এবং সবকিছুর পাশাপাশি অনুবাদ সবসময় করে যান, একদম নিজ দায়িত্বে আপনি করে যান। তো এই যে বলছিলেন যে আমাদের সাহিত্য বাইরে সেইভাবে পরিচিত হচ্ছে না বা সেভাবে উত্থাপিত হচ্ছে না, তা এইটার মূল সমস্যাটা কোথায়, সংকটটা কোথায়, কিভাবে আমরা এর থেকে উত্তরণ করতে পারি? এটা খুবই জরুরি, এটা না হলে হবে না। বিশ্বে আমার সাথে পৌঁছালে সেখানে মূল্যায়ন হলেই আমি মনে করি তার একটি ইতিবাচক প্রভাব এখানে আসবে, তখন আবার এখান থেকে এটা একটা সুন্দর পরিণাম আমরা পাবো আর কি। হ্যাঁ, ফল পাবো। সেটা কিভাবে করা যেতে পারে বা কেন হচ্ছে না? আচ্ছা, স্বীকার করতে কোনো বাধা নেই, আমি অনুবাদে থাকার চেষ্টা করছিলাম আপনার কথা ভেবে। আপনার যেহেতু অনুবাদে একটা বিশাল একটা অবদান আছে, আমি ভাবলাম যে এটা আপনার আগ্রহের বিষয় হবে। যাই হোক, আলটিমেটলি আপনি অনুবাদের প্রসঙ্গে এলেন। আপনি আমার দুঃখটা এক জায়গায়, সেটি হচ্ছে যে আমরা গত মাসে যে বইটি বেরিয়েছে কোথাও, আমরা এই মাসে এটা কোনোভাবে বের করে ফেলছি। অনুবাদের আগে বলছিল এডিটিং এর কথা গিয়ে যখন বললাম যে প্রকাশক কখনোই দেখেন না, আমি কপিরাইটের কথা বাদই দিলাম, কপিরাইট বাদ দেন, আমরা কপিরাইট মানি না, আমরা পশ্চিমবঙ্গের বাংলা বই এখানে বের করি, ওটা বাদই দিলাম, কপিরাইট বাদ দিলাম। অনুবাদের মান হচ্ছে কিনা, মূল বইয়ের সাথে মিলিয়ে এডিট করানোর কোনো বিষয় আছে কিনা, কিংবা এডিট করানোর মতো কোনো যোগ্য লোক আছেন কিনা, সেটা নিয়ে আমার সন্দেহ আছে। সুতরাং অনুবাদক যদি সৎ না হন, প্রকাশকের পক্ষে কিন্তু সম্ভব নয় প্রতিটি বই কোনো এডিটরকে দিয়ে করানো, কারণ এডিটরকে তারা ওইভাবে এডিটরের জন্য যে পরিশ্রমিক সম্মান পারবেন না। হ্যাঁ, সুতরাং
এটা এখানে শুধুমাত্র অনুবাদকের সততার উপর নির্ভর করে। আমি নিজে কিছু অনুবাদ করি বলে আমি জানি অনুবাদ কি পরিশ্রম সাধ্য কাজ। আমি একটি কথা সবসময় বলি, অনুবাদকের ভূমিকা তো মৌলিক লেখকের চেয়ে বেশি। কেন বলছি? প্রথমে হচ্ছে অনুবাদক মূল লেখাটিকে আত্মস্থ করতে হয়। আত্মস্থ করতে পারলেই কিন্তু অনুবাদটা বেরিয়ে আসে, এবং তখন অনুবাদকের কাজটা দুটো, মূল লেখাকে আত্মস্থ করা, তারপরে সেটিকে শুধুমাত্র ভাষাগত কিংবা শব্দগত অনুবাদ নয়, সেটির মূল জিনিসটা বুঝে, মূল সুরটা বুঝে কিন্তু অনুবাদটা করতে হয়। সেটা সমাজ বলেন, পরিস্থিতি বলেন, পরিবেশ বলেন, দেশ বলেন, সবকিছু মিলিয়েই করতে হয়। সুতরাং অনুবাদের কাজটা কিন্তু অনেক, অনুবাদকের কাজ অনেক কঠিন। আমাদের দেশের সমস্যা হচ্ছে যে আপনি দেখেন এই পরিমাণ যে অনুবাদ হচ্ছে, প্রত্যেকটা বইয়ের অনুবাদ বেরিয়ে যাচ্ছে, এবং আমার দুঃখ হয় যে একটি ভালো বইয়ের অনুবাদ দুর্বল অনুবাদ বেরিয়ে যাচ্ছে। ফলে কেউ যদি চান যে একটা ভালো অনুবাদ করবেন, একটি বই অদক্ষ দুর্বল অনুবাদে বেড়ে যাওয়ার পর একজন দক্ষ সৎ অনুবাদক সাহস পাবেন না কিংবা আগ্রহ বোধ করবেন না এই বইটি আমি আবার অনুবাদ করি। সুতরাং এই অসৎ অনুবাদকেরা দুটি ক্ষতি করছে। একটি ক্ষতি করছেন যারা পাঠককে একটি অশুদ্ধ অনুবাদ উপহার দিচ্ছেন, দ্বিতীয়ত হচ্ছে তারা একজন সৎ অনুবাদককে দূরে রাখছেন যাতে বইটির একটা ভালো অনুবাদ করা হয়। এটা কিন্তু আমার বিরাট একটা সমস্যা মনে হয় আমাদের অনুবাদ সাহিত্যে। এটা হলো একটা দিক। এবার অন্য দিকটাতেই আমি বেশি গুরুত্ব দিতে চাই। আমাদের সাহিত্য উল্টা দিকে যাচ্ছে। হ্যাঁ, আমাদের সাহিত্য আমি উল্টো দিকে যাচ্ছি, কিভাবে পৌঁছবে বা পৌঁছচ্ছে না কেন? উল্টো দিকে যাচ্ছি। এটি হচ্ছে আমরা যে রেটে, যে গতিতে বিদেশি সাহিত্যের অশুদ্ধ অনুবাদ করছি, তার মানে কি বলবো, মানে অনুমাত্র কিন্তু আমরা আমাদের সাহিত্যকে বিদেশি ভাষা অনুবাদ করার কোনো ভূমিকা নিচ্ছি না। তার জন্য যেমনি একদিকে থাকবে যে আমাদের যারা বিদেশি ভাষা অনুবাদ করে দেবেন তাদের ভূমিকা, তার সাথে আমি মনে করি আমাদের বাংলা একাডেমি কিংবা কোনো একটি প্রতিষ্ঠানের এটলিস্ট হাল ধরা উচিত যে আমাদের সাহিত্যকে বিদেশি বাজারে প্রচার করার জন্য একটি প্ল্যাটফর্ম থাকা উচিত, যেটি অবশ্যই আমি বলবো না বাংলা একাডেমি করুক, কিন্তু একটু দায়িত্ব নিতে হবে। ভালো কিছু অনুবাদক যারা বাংলা থেকে ইংরেজিতে করুক, তারা অনুবাদ করে আমাদের সাহিত্যকে বাইরে পৌঁছানোর চেষ্টা করুক। এবং এটা যদি হতো, আমি সেই দুঃখ আবার বলছি মানিক বন্দ্যোপাধ্যায়, আমার এখন দুঃখ হয় কেন পুতুল নাচের কথা ইংরেজিতে আগে যায় নাই। সুতরাং আমাদের এমন কোনো সংস্থা কিংবা কোনো বডি থাকা উচিত যারা অনুবাদক, ভালো কিছু দক্ষ অনুবাদককে জড়ো করে তারা আমাদের কিছু সাহিত্যকে বিদেশি ভাষায় অনুবাদের ব্যবস্থা করবেন। তারপরে বিপণন দেখা যাবে। আজকে ভারতীয় প্রচুর সাহিত্য বিদেশি ভাষা অনুদিত, আর আমাদের দেশে হচ্ছে কি জানেন, যেটা হচ্ছে বিদেশে হচ্ছে তো অনেক হচ্ছে না, যারা ব্যক্তিগত উদ্যোগে তাদের বইকে অনুবাদ করাচ্ছেন ইংরেজিতে। এটা আপনিও জানেন, আমিও জানি, অনেকে আমরা সবাইকে চিনি। এতে হবে না তো। ব্যক্তিগতভাবে আমার কোনো কিছু ইংরেজিতে কখনো অনুবাদ হয়নি, আমি সে উদ্যোগ নেইনি কখনো, কিন্তু কারো তো নেওয়া উচিত। আমার কথা বলছি না, আমার চেয়ে অনেক ভালো লেখা, ভালো উপন্যাস, ভালো গল্প, ভালো কবিতা এগুলো বিদেশি ভাষা অনুবাদ করা হয়নি, বিকজ লেখক স্বয়ং সেটা উদ্যোগ গ্রহণ করেননি। এই উদ্যোগ গ্রহণ করার জন্য রাষ্ট্রীয়ভাবে না হোক কোনো একটি সংগঠন, বাংলা একাডেমির মতো, তারা আসা উচিত, এগিয়ে আসা উচিত। এটা আমি মনে করি। আরেকটি মহলের কথা আপনি বাদ দিয়ে যাচ্ছেন, শুধু সরকার বা বাংলা একাডেমি, এই যে বললেন যে আমাদের দেশে কিছু কিছু পেশাদার প্রকাশক অন্তত তৈরি হতে, আপনি বললেন, এটা কি সেই পেশাদার প্রকাশকদের একটি বড় কাজের অংশ নয়? তারা তো বছর বছর ফ্রাঙ্কফুর্ট বই মেলা ঘুরতে যায়, সে দল বেঁধে যায়, তাদের বই নিয়ে যায়। তারা কি সেখানকার প্রকাশকদের সঙ্গে একটা সম্পর্ক গড়ে তুলতে পারে না? তাদেরকে আমন্ত্রণ জানাতে পারে না? তো এই বিষয়ে আপনি কি মনে করেন তাদের ভূমিকার ক্ষেত্রে? আমি আপনাদের সম্পূর্ণ একমত। আমি এই ব্যাপারটি ছেড়ে গিয়েছিলাম। যারা অনেক খরচ করে ফ্রাঙ্কফুর্ট বইমেলা যান এবং অথবা বিভিন্ন টরন্টো যান, নিউ ইয়র্কে যাচ্ছেন তো প্রকাশকরা নিয়ে যাচ্ছেন, অথবা তারা নিয়ে যাচ্ছেন, কিন্তু এই প্রকাশকদের একটা দায়িত্ব আছে। এই যে আমি যে বললাম, তার মধ্যে প্রকাশকরা জড়িত হবেন, অবশ্যই তারা হবেন, বিকজ তারা বিদেশি বই, আমাদের বইগুলো তারা নিয়ে যাচ্ছেন, বাংলা বই নিয়ে যাচ্ছেন। আমি জানি না ফ্রাঙ্কফুর্ট বইমেলা কি বই যায়, ফ্রাঙ্কফুর্টে যেটা যায় এটা শুধুমাত্র যাওয়ার জন্য যাওয়া হয়, কিন্তু আমাদের সাহিত্যকে
বিদেশের বাজারে প্রচার করার তেমন উদ্দেশ্য আছে বলে আমার মনে হয় না। স্টল দিচ্ছেন, কি বই নিয়ে যাচ্ছেন আমি জানি না, এটা বাংলা বই নিয়ে যাচ্ছেন, আমি 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 আপনাকে জিজ্ঞেস করছি, ফ্রাঙ্কফুর্ট বই মানে আমাদের কি বই যায়, বাংলা বই যায়? অধিকাংশই বাংলা বই। যে আমার একজন প্রকাশক এই গত মেলাতেই 75টা বই নিয়ে গেছিলেন, তার মধ্যে আমার নিজেরও একটা বই ছিল আর কি। হ্যাঁ, কিন্তু আচ্ছা, এগুলো সবই বাংলা বই তার মানে আসলে। না তাদের এই যে এটা বিপণনটা বিদেশি বাজারে বাংলা ভাষীদের জন্য, তাদের বাংলা ভাষী যারা নন তাদের জন্য, তাদের উদ্দেশ্যে বিপণনের কোনো উদ্দেশ্য নাই। সুতরাং প্রকাশকদের একটা বড় ভূমিকা এখানে আছে অবশ্যই, কারণ প্রকাশকরা চাইলে বাংলা একাডেমি বলেন অথবা অন্য কাউকে বলেন তাদেরকে উদ্বুদ্ধ করে কিংবা তাদের সাথে একসাথে জয়েন্ট ভেঞ্চার অনেক কিছু করতে পারে। সুতরাং এটি এবং এই কাজগুলো না হলে আমরা যতই আক্ষেপ করি না কেন আমাদের সাহিত্য কিন্তু লাভ হবে না কিন্তু। তো ওইভাবে ভাবতে হবে। এখন বিপণের কথা মাথায় রেখে আন্তর্জাতিক, এমনকি আমি তো বলে থাকি যে আমাদের এই যে এত বড় একটা বই মেলাটা হচ্ছে, সেখানে কি আমরা অন্তত কিছু বিদেশি প্রকাশকদেরকে আমন্ত্রণ জানিয়ে আনতে পারি না? এসে তারা এখানে লেখকদের সঙ্গে পরিচিত হলো, এখানকার প্রকাশকদের সঙ্গে পরিচিত হলো, কিছু বই তারা নির্বাচন করলো এবং কথাবার্তা বললো অন্তত। কিন্তু সেটারও কোনো উদ্যোগ আমরা দেখছি না এখানে আর কি। না না, সেই কথাটাই মূল কথা হচ্ছে যে আমরা কি চাই, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমরা কি আসলে চাই যে আমাদের সাহিত্য বিদেশি পাঠকদের কাছে যাক? আমরা হয়তো চাই না। চাইলে কিন্তু এটা অনেক আগে হতো। বাংলা একাডেমি থেকে কিছু কিছু ছাড়া ছাড়া অনুবাদ হয়েছে, একেবারেই হাস্যকর না, সেগুলোর মান নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। মান নিয়ে তো প্রশ্ন আছে, আমি দেখেছি কয়েকটা মান ইত্যাদি নিয়ে প্রশ্ন রয়েছে। আমি একটু লজ্জা পেয়েছি বলি একটু। কয়েক বছর আগে আমি যখন সিটি ব্যাংকে ছিলাম তখন আমস্টারডাম থেকে একটা বড় টিম এসেছিল ব্যাংকে। তার মধ্যে একজন আমার সাহিত্য রসিক, তিনি আমাকে বললেন যে তুমি আমাকে কিছু বাংলা নভেল অথবা বাংলা সাহিত্যের কিছু ইংরেজি অনুবাদ। আমি খুব লজ্জা পেয়েছি, খুবই লজ্জা পেয়েছি। অনেক কষ্ট করে কয়েকটা বই আমি দিলাম, খুব বাজে ছাপা টাপা ইত্যাদি। তাকে দিয়ে আমার খুব লজ্জা হলো যে এই ভদ্রলোক আগ্রহ করে চাইলেন, আমি কিছু দিতে পারিনি তাকে। সেটাই বলছি, মানে এই অবস্থাটা নিয়ে আমাদের সত্যি ভাবা দরকার। আমরা কথায় কথায় অনেক দূর এগিয়ে গেছি, আমাদের আর দু একটা প্রশ্ন করে আমরা কিছু আলোচনায় যাব। লাইভের যে মুক্ত আলোচনায় জুমে একজন দুজন আছেন, তাদের যে প্রশ্ন থাকে, আপনার পাঠও রয়েছে। তো আমি শেষ জানতে চাইছি বা শেষের আগে যে এই মুহূর্তে আপনি কি ভাবছেন, লিখছেন, কি পরিকল্পনা আছে এখানে নিয়ে, বাংলাদেশের সাহিত্য নিয়ে আপনার সামগ্রিক স্বপ্নটা কি, এই নিয়ে যদি খানিকটা আমাদেরকে ধারণা দিতেন, আপনার নিজের লেখালেখি পরিকল্পনা ইত্যাদি বিষয়ে। না, বাংলাদেশের সাহিত্য নিয়ে তো আমরা অনেক কথা বলে ফেললাম, এখন নিজের কথাই বলি। নিজের কথা হচ্ছে একটু আগে বললাম যে হ্যাঁ, আমি কিছু গল্প এবং উপন্যাস লেখার কথা মাথায় আছে। আর তাৎক্ষণিক ভাবে তো অনেক কিছু হয়, এগুলো বাদ দিয়ে দিলাম, কিন্তু সিরিয়াসলি মাথায় আছে কিছু। ওই যে অনুযোগটা শুনি, যেটা নিয়ে আমার গ্লানি আছে, গল্প লেখার ক্ষমতা, এবং গল্পই লিখবো, হয়তো উপন্যাসও লিখবো, এটুকু আপাতত মাথায় আছে। আমার পরিকল্পনা এটুকুই। আর অখণ্ড অবসর পেলে আবার কিছু অনুবাদের ইচ্ছা আমার আছে, সেগুলো আমি যেগুলো অনেকগুলো পড়ে রেখেছি, ইচ্ছা আছে কিছু অনুবাদ করার। ফাঁকে ফাঁকে হয়তো তার কিছু অনুবাদও হয়তো করবো, এটুকুই আর কি। এটুকু আমার নিজস্ব ভাবনা। আর বাংলাদেশের সাহিত্য নিয়ে আমরা অনেক কথা বললাম, এটা নিয়ে নতুন কথা বলার না, কি স্বপ্ন দেখেন অন্তত? স্বপ্নটা কি আগামী 5 বছর বা 10 বছর বাংলা সাহিত্য কোথায় দেখতে চান, কিরকম দেখতে চান আর কি, সেই আকাঙ্ক্ষা? এটা তো কঠিন, এটা তো এই স্বপ্ন দেখাটা একটু কঠিন। স্বপ্ন দেখি একটু আগে যেটা আমি আলাপ করছিলাম, স্বপ্ন দেখি আমার নয়, আমাদের ভালো লেখা বিদেশের পড়ুক, এটুকু আমার স্বপ্ন। কারণ আমাদের দ্বিতীয় স্বপ্ন হচ্ছে যে আমাদের পাঠকরা যাতে আর একটু শিক্ষিত হয়। আমি জানি যে আপনি জানেন আমাদের পাঠকদের একটা নতুন প্রজন্মের যারা পাঠক, তাদের মধ্যে যে চিপ লিটারেচারের প্রতি একটা আগ্রহ জন্মেছে, সেটা থেকে আমরা একটু বেরিয়ে এসে আরো একটু পাঠকদেরকে যদি সত্যিকার সিরিয়াস সাহিত্য মনস্ক করতে পারে। কিছু কিছু বইয়ের দোকানে গেলে আমার খুব ভালো লাগে, তারা খুব নিবিষ্ট ভাবে বই পড়েন, তাদের সংখ্যা কত। আমাকে একদিন একজন আমার আত্মীয় আমাকে বলছে, তুমি এগুলো কি লেখো, তুমি অমুকের মতো লিখতে পারো না? তিনি একজন নাম বলছি না, অমুকের মতো কেন লিখি না? আমি যে ভাই, অমুকের মতো লিখতে চাই না। সুতরাং আমাদের অধিকাংশ পাঠক তো এরকমই। আমি চাই তারা আরেকটু সিরিয়াস সাহিত্যের প্রতি ঝুঁকুক অথবা পাঠ করুক। আগে তো ছিল, আগে তো এত সস্তা উপন্যাস, যে উপন্যাস বেরোতো না, আগে এত সস্তা প্রকাশনা হতো না, তখন তো পাঠক ছিল, তখন তো প্রকাশকরা ব্যবসা সফল প্রকাশনা চালিয়েছেন, তাহলে এখন কেন পারবেন? সেইটাই আমার প্রশ্ন, সেইটাই যে পাঠক সংখ্যা বেড়েছে,
জনসংখ্যা বেড়েছে, হ্যাঁ, এমনকি এখন প্রকাশনার আপনার খরচও কমেছে প্রযুক্তির সাথে সাথে। প্রযুক্তির মাধ্যমে কেনার, তাই বই না? বিতরণের খুব সুযোগ তৈরি হয়েছে, হ্যাঁ, তাহলে কমবে কিসের জন্য? ফলে এটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না। একসময় তাহলে কবিতার বই খুব সহজে 1000-1200 বিক্রি হতো, এখন 300 কপির ভিতরে বিক্রি হয় না। সেটা যে শুধুই পাঠকদের এক্স্যাক্টলি উপরে এটাই বলছি। দায়টা বর্তায় তা না, আমি মনে করি এটা সবারই আমি দায় পাঠকের রয়েছে। উপর দায় বর্তাচ্ছি না, আমি বলেছি দায় অনেকেরই, প্রকাশকের আছে, সম্পাদক আছে, অনেকের দায় আছে। পাঠককে তো আমি তৈরি করতে হবে। আমি যদি পাঠক তৈরি করতে না পারি, আমি এই যে আমি বলি আমি যে ক্লাস 9-এ পড়ি, বাজারের পয়সা চুরি করে আমি প্রথম বই, কবিতার বই কিনে, ওই আপনার মহাদেব স্যার প্রথম বইটি, ভুলে গেছে নাম, 3.5 টাকায়। সমরতা? না 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 না, আরো আগে, একদম প্রথম বই, তার প্রথম বই। দ্বিতীয় কি বই ছিল রাজা যায় রাজা, এই গৃহ এই সন্ন্যাস বোধহয়। এই গৃহ এই সন্ন্যাস, 3.5 টাকা। রাজা যায় রাজা এসেছিল 3.5 টাকা। দ্বিতীয় বই হুমায়ুন কবিরের কুসুমিত ইস্পাত, 5 টাকা। স্পষ্ট মনে আছে। এখন ছেলে ক্লাস 9-10 ছেলেরা কি করে এটা? কেন করে না? কবিতার বই, আমি তো গল্প উপন্যাস কিনিনি। তো সুতরাং অনেকেরই দায়িত্ব আছে। আমি শুধু পাঠককে দায়ী করবো না, প্রকাশককে দায়ী করবো না, লেখককে দায়ী করবো না। প্রচার মাধ্যমে দায়িত্ব রয়েছে, রাইট। পত্রপত্রিকার দায়িত্ব রয়েছে, জাতীয় গ্রন্থ কেন্দ্রের মধ্যে একটা প্রতিষ্ঠান রয়েছে, একেবারে কেন্দ্রীয় প্রতিষ্ঠান, তাদের দায়িত্ব রয়েছে। গণ গ্রন্থাগার অধিদপ্তর রয়েছে, তাদের দায়িত্ব রয়েছে। তবে খোরশেদ একটা কথা বলি, আপনি জাতীয় গ্রন্থ কেন্দ্র, গণগ্রন্থাগার, বাংলা একাডেমি যত যাই বলেন, আমি সারা জীবন প্রাইভেট সেক্টরে কাজ করেছি বলে আমি একটা কথা বলি, সরকারি উদ্যোগে এগুলো কখনো কিছু হবে না। সরকারি যে কোনো প্রতিষ্ঠানের একটা সহজাত দুর্বলতা থাকে, তাদের একটা ব্যুরোক্রেসি থাকে, তার মধ্য থেকে আপনি এগুলো পাবেন না। কিন্তু সেটা আপনি বাংলা একাডেমি বলেন, শিল্পকলা একাডেমি বলেন, জাতীয় গ্রন্থকেন্দ্র বলেন, যাই বলেন না কেন, তারা কিন্তু সরকারের নিয়মে চলবে, তাদের ব্যুরোক্রেসি থাকবে, তারা কিন্তু সত্যিকার অর্থে আমি যেটা চাই, আমি আপনি যেটা চাই সেটা হবে না, তাদের ব্যুরোক্রেসির জালে আটকানো থাকবে। সুতরাং এগুলো হবে না। এটা হচ্ছে ওসব দিকে তাকিয়ে থেকে লাভ নাই। এটা সরকার করছে, দায়িত্ব করছে, কিন্তু এটা সরকারের দায়িত্ব নয়। কিন্তু আমাদের জুমের একজন অংশগ্রহণকারী আব্দুর রাজ্জাক, তিনি একজন পাঠক, নিবিষ্ট পাঠক এবং অনুবাদও করেন, তিনি একটা মন্তব্য পাঠিয়েছেন এখানে যে বিনোদনের নানা মাধ্যম চলে আসাতে সিরিয়াস পাঠক তৈরি হচ্ছে না, তাই ভালো লেখক তৈরি হওয়ার সুযোগ কমে আসছে দ্রুত আর কি। এইটা তার মন্তব্য। তার মন্তব্য আমি সমর্থন করছি, কারণ কথা হচ্ছে এখন এত বেশি সস্তা বিনোদন হয়েছে, বই পড়ার চাইতে অন্য কিছু দেখা কিংবা ইউটিউবে কোনো ছবি দেখা অনেক ইজি এখন। সুতরাং আমি তার সাথে, আব্দুর রাজ্জাক সাহেবের সাথে সম্পূর্ণভাবে একমত। সুতরাং আমাদের লেখকদের জন্য কিংবা যারা আমরা লেখালেখির সাথে জড়িত, আমরা কিংবা প্রকাশক, তাদের জন্য ব্যাপারটা অনেক বেশি চ্যালেঞ্জিং। এই বিনোদনের মাধ্যম থেকে সাহিত্যে অথবা পঠন প্রক্রিয়ায় পাঠককে ফিরিয়ে আনা, এটা একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তার সাথে যুক্ত হয়েছে যে এই যে আমরা যেটা বলি যে বইয়ের, ছাপা বইয়ের অবদান, আবেদন থাকবে কিনা, সেটা কিন্তু বড় একটা চ্যালেঞ্জ এখন। সুতরাং এই বিনোদনের মাধ্যম থেকে আমরা সিনেমা হলে দেখা যায় না, কিন্তু সিনেমা হলে অনেক বিকল্প তৈরি হয়েছে এখন। আমরা আগে যে সিনেমা হলে গিয়ে ছবি দেখতে যেতাম, তার চেয়ে অনেক বেশি বিকল্প বিনোদন মাধ্যম তৈরি হওয়ার কারণে পাঠক কমে হচ্ছে। এটা আমি তার সাথে সম্পূর্ণভাবে একমত। সেই দায়িত্ব, তাদেরকে ফিরিয়ে আনার দায়িত্ব কিন্তু আমাদের। আমাদের একদম শেষ প্রশ্ন, যে আমরা আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পালন করলাম বা এখনো করছি, তো এই স্বাধীনতার 50 বছর পরে দাঁড়িয়ে আপনি নিজে একজন ব্যাংকার, একজন অর্থনীতিবিদ, আপনার কাছ থেকে একটা অন্য ধরনের সাহিত্যের বাইরের একটা মন্তব্য আশা করছি, যে আমাদের উন্নয়ন, আমাদের অর্থনীতির স্বাস্থ্য বা অর্জন বিষয়ে আপনার কি মূল্যায়ন, বা এই মুহূর্তে আবার করোনার কারণে আমাদের অর্থনীতি কোন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে সেটা নিয়েও যদি আপনি একটা মূল্যায়ন, সামগ্রিকভাবে 50 বছরের বাংলাদেশকে তার উন্নয়ন এবং অর্থনীতি দৃষ্টিকোণ থেকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? ধন্যবাদ। এটা হচ্ছে একেবারে লেটেস্ট ইস্যু। মানে এই বিষয়ে আমি যথেষ্ট কিছু লেখালেখি করেছি। সেটি হচ্ছে 50 বছরে, আমি কিছুদিন আগে একটা কোথায় লিখলো, সমকালে সম্ভবত, যে পাকিস্তান, অখণ্ড পাকিস্তানের বয়স ছিল 24 বছর। অখণ্ড পাকিস্তান 24 বছর বেশি টেকে নেই। অদ্ভুত যে অখণ্ড পাকিস্তান
বাংলাদেশ কিন্তু 50 বছর পার করে দিয়েছে। এক সময় সবাই ধারণা ছিল বাংলাদেশ কখনো টিকে থাকতে পারবে না। পাকিস্তানের ভাবতো আমরা খুব শীঘ্রই তাদের কাছে গিয়ে বলবো যে আমাদের ফিরিয়ে নাও, আমরা ভুল করেছি। কিন্তু আজকে পাকিস্তান বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অনেক পেছনে, মাথাপিছু আয় বলেন অথবা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বলেন, পাকিস্তান আমাদের অনেক পিছনে পড়ে আছে। পাকিস্তানিরা এখন আক্ষেপ করে বলে পাকিস্তানিরা যে বাংলাদেশ আজকে যে অবস্থায় গেছে, আপনার স্পষ্ট হয়তো নিশ্চয় মনে আছে 18 সালে যখন ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হন, তিনি বলেছিলেন তিনি পাকিস্তানকে সুইডেন বানাবেন। তখন একজন সাংবাদিক পাকিস্তানের একটা টিভি টক শোতে বলেছিলেন, ভাই প্রধানমন্ত্রীকে উনি বলছেন যে আপনি সুইডেনের দিকে তাকাবেন না, আপনি বাংলাদেশের ফলো করেন, আর বাংলাদেশকে ফলো করে বাংলাদেশের মধ্যে পাকিস্তানকে বানান, আমাদের সুইডেন দরকার নেই। সুতরাং একজন পাকিস্তানি সাংবাদিক যখন প্রধানমন্ত্রীকে এই কথাটি বলেন, তার অর্থ যে তাদের মধ্যে একটা আক্ষেপ আছে। তারা কিন্তু একজন ভদ্রলোক কোন একটা কাগজে বলেছেন যে 60-এর দশকে তাদেরকে শেখানো হয়েছিল খরবোকায় কালো ডার্ক বাঙালিরা হচ্ছে তারা চাল উৎপাদন এবং মাছ ধরা ছাড়া, পাট উৎপাদন ছাড়া কিছু করতে পারে না, তারা ভালো মুসলমানও না। ভালো মুসলমান মানে হচ্ছে দীর্ঘকায় লম্বা ফর্সা পাকিস্তানিরা। অথচ এবং তিনি এই কথা বলেছেন যে আমরা তখন রেডিও পাকিস্তানে বাংলা খবর শুনে হাসতে হাসতে মরে যেতাম, যে বাংলা ভাষাটাকে তাদেরকে সাংঘাতিক ফেমিনিস্ট মনে হতো, না রমণীয় মেয়েদের ভাষা মনে হতো। তারা কিন্তু আজকে আক্ষেপ করে বলছেন যে বাংলাদেশ যেখানে গিয়েছে, পাকিস্তান আগামী 10 বছরও বাংলাদেশের কাছাকাছি পৌঁছতে পারবে না যদি তাদের আপনার জিডিপি গ্রোথ 8%-এর উপরেও থাকে। সুতরাং 50 বছরে বাংলাদেশের যে অর্জন, বাংলাদেশের ম্যাক্রো ইকোনমিক যে অর্জন, আচ্ছা আমরা সবসময় বলি যে মাথাপিছু আয় কোনো বড় মাপকাঠি নয়, বাদ দিলাম মাথাপিছু আয় মাপকাঠি নয়, নতুন মাপকাঠি হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, HDI বলে। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে আমাদের এই প্রতিবেশী দেশগুলো 8টা যদি ধরি, 8টা দেশের মধ্যে আমরা 5 নম্বরে, আর পাকিস্তান 7 নম্বরে, আফগানিস্তান 8 নম্বরে। সেই HDI তো কিন্তু আমরা পাকিস্তানের উপরে চলে গেছি। সুতরাং আজকে যে বাংলাদেশ, আমি বলি যে এখন আমি বলছি আমাদের অগ্রযাত্রা যে পাকিস্তানের যে আক্ষেপ, সেটি কিন্তু আমাদের একটা মধুর প্রতিশোধ পাকিস্তানের প্রতি। আমাদের দীর্ঘদিনের বঞ্চনা, পূর্ব পাকিস্তানকে শোষণ করার যথার্থ জবাব আমরা এখন দিতে পারছি। এটি হচ্ছে আমার মূল্যায়ন, আমাদের 50 বছরের স্বাধীনতা, আমাদের অর্থনীতি এবং আমাদের প্রবৃদ্ধি নিয়ে। না, চ্যালেঞ্জ গুলো সম্পর্কে একটা শুনতে চাই। যেমন একটি কথা বলা হয়েছে যে প্রবৃদ্ধি হচ্ছে কিন্তু বৈষম্য, বৈষম্য সাংঘাতিকভাবে বেড়ে যাচ্ছে, এটা আসলে কতখানি বিপজ্জনক আমাদের জন্য? অন্যান্য চ্যালেঞ্জ গুলো কি যদি বলতে পারেন। না, আচ্ছা, সেটি হচ্ছে আয় বৈষম্য বাড়বে। আমরা যেভাবে আগাচ্ছি সেটা হচ্ছে ক্যাপিটালিস্টিক ওয়ে অফ ডেভেলপমেন্ট। আমাদেরকে ইউনিভার্সিটিতে শেখানো হতো যে 4 টাইগার্স, এশিয়ান টাইগার্স, তারপর তাইওয়ান, সাউথ কোরিয়া, এরা ছিল 4 এশিয়ান টাইগার্সের কথা বলতাম। কিন্তু মাথাপিছু আয় বেড়ে যাচ্ছে বিকজ একটা শ্রেণীর হাতে অনেক বেশি সম্পদ জমা হচ্ছে, আরেকটা। কিন্তু এর মধ্যে অর্থনীতিতে আরেকটা আছে, ট্রিকল ডাউন এফেক্ট বলে, চুইয়ে পড়া তত্ত্ব। আপনি যখন অনেক বেশি থাকবে তখন তাদের যখন কর্মকাণ্ড, অর্থনৈতিক কর্মকাণ্ড, তাদের বিনিয়োগ বাড়বে, তখন তার বেনিফিশিয়ারি হবে যারা নিচের লেভেলের লোকজন, তাদের আয় বাড়বে। সুতরাং আপনি যখন বৈষম্য বাড়বে, এটা আপনি যতদিন পর্যন্ত সমাজতান্ত্রিক সমাজ করতে না পারবেন, বৈষম্য কিন্তু আপনি কমাতে পারবেন না। এটা নিয়ে ভাবার দরকার নেই। বৈষম্যের কথা বললে কিন্তু আপনাকে আবার ক্যাপিটালিস্ট সোসাইটি থেকে বেরিয়ে আসতে হবে। সুতরাং সেদিকে আমরা যাচ্ছি না। আমরা যাচ্ছি যে বৈষম্য বাড়বে, ক্যাপিটালিস্ট শ্রেণী গ্রো করবে, তারা ইনভেস্ট করবে, সেই ইনভেস্টমেন্ট থেকে সাধারণ লোকজন যারা কর্মসংস্থান হবে, কর্মসংস্থান হলে তাদের খরচ করার ক্ষমতা বাড়বে, কনজাম্পশন বাড়বে, কনজাম্পশন বাড়লে এটা আবার ফার্দার ডেভেলপমেন্ট হবে। এইভাবে কিন্তু একটা ইকোনমি গ্রো করে। আর বৈষম্যের কথা যদি বলেন, বৈষম্য দূর করা সম্ভব নয় যতদিন না পর্যন্ত সমাজতান্ত্রিক এইটা ব্যাপারে আমরা এখন ভাবা সম্ভব নয়, সেটা বাস্তবও নয়। সুতরাং আমরা দেখবো বৈষম্য বাড়ুক, কিন্তু বৈষম্যের সাথে সাথে যাতে লোকজনের কর্মসংস্থান বাড়ে, এটা যদি হয় তাহলে অর্থনীতিটা
অটোমেটিক্যালি চাকাটা ঘুরতে থাকবে। এটা হচ্ছে এর বাইরে আর কি কি চ্যালেঞ্জেস আপনি আপনি নিজে দেখতে পাচ্ছেন বলে মনে করেন বা আছে কিনা? না, এটা যেটা বললাম এটা চ্যালেঞ্জ নয়। চ্যালেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে করোনার একটা বিশাল চ্যালেঞ্জ আছে। আচ্ছা, এটা হচ্ছে একটা চ্যালেঞ্জ। দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে আমরা কিন্তু মধ্যমায়ের করোনার দেশে কারণ আমি শুনেছি কোথাও যে আমাদের নাকি দারিদ্র্যের হার অনেক গুণ বেড়ে গেছে। দারিদ্র্য 20% এখন নাকি 42% হয়ে গেছে। এটা কতখানি বাস্তব বলে আপনার মনে হচ্ছে বা তথ্য? এটা একেবারে সঠিক, এটা একেবারে সঠিক, এটা একেবারে সঠিক। কারণ কথা হচ্ছে যে অনেক কর্মকাণ্ড স্থবির হয়ে গেছে। অনেকে বাসার কাজের লোক রাখছে না। যারা আগে ফুল টাইম থাকতো না তাদের এখন আসতে দেওয়া হয় না। সুতরাং তারা কি করছে? দারিদ্র্য বেড়ে যাচ্ছে। অনেকগুলো পেশা বন্ধ হয়ে গেছে। সুতরাং দারিদ্র্য বেড়েছে। করোনাকে আমি ধরছি না এটা সাময়িক, অত কতদিন দীর্ঘ হবে আমি জানি না। দীর্ঘস্থায়ী আমাদের যেটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে আমরা যে মধ্যমায়ের দেশে উন্নীত হওয়ার যে পথে আছি সেটাকে ধরে রাখার জন্য আমাদের কিছু কাজ করতে হবে। আমি একটু কিছু বলছিলাম যে আমাদের 100টার উপরে প্রাইভেট ইউনিভার্সিটি আছে। আমরা কি করছি? আমরা কিছু হোয়াইট কলার বিবিএ মানে বিজনেস গ্রাজুয়েট তৈরি করছি। এখন সবাই বিবিএ কিংবা এমবিএ করে। এখানে আপনার ওই বিএ বিএসএস এগুলো নাই, কিন্তু বিবিএ এমবিএ ছাড়া এখানে কোনো কথাই নাই। এবং তারা সব হোয়াইট কলার হচ্ছে এবং তাদের একটা বিশাল একটা অ্যাসপিরেশন তারা কোনো একটা ভালো চাকরি করবে। তারা কিন্তু তাদেরকে কোনো ধরনের ভোকেশনাল ট্রেনিং হচ্ছে না। আজকে মধ্যপ্রাচ্য থেকে আমাদের অদক্ষ শ্রমিকরা যে আয়ে পাঠায় এটাকে বেশি দিন টিকবে না। এখন ইন্ডিয়ান, ফিলিপিনো এরা কিন্তু অনেক বেশি রকমের ভালো বেতনে কাজ করে। আমাদের অদক্ষ অশিক্ষিত শ্রমিকরা যায়, তারা মিনিমাম মজুরিতে কাজ করে। সুতরাং আমরা যতদিন পর্যন্ত না আমাদের এই শ্রেণীটাকে ভোকেশনাল ট্রেনিং দিয়ে দক্ষ কিংবা অর্ধদক্ষ শ্রমিক তৈরি করতে না পারবো, আমাদের কিন্তু ভবিষ্যৎ একেবারে অন্ধকার। কারণ এটা নিয়ে বেশি দিন চলবে না। সুতরাং আমাদের এই সাইড গুলো দেখতে হবে। আমাদের শিক্ষায় ভালো রকম বিনিয়োগ করতে হবে, শিক্ষা ব্যবস্থাকে আবার নতুন করে চিন্তা করতে হবে। বর্তমানে বিজনেস গ্রাজুয়েট তৈরি করা নয়, না ওটা নয়, ভোকেশনাল বৃত্তিমূলক শিক্ষা এবং ভালো দক্ষ ব্যবস্থাপক তৈরি করা, ম্যানেজার তৈরি করা সেরকম। কারণ দেখতে সব জায়গায় শ্রীলঙ্কা থেকে, ভারত থেকে আমাদের ডেকে ডেকে আনতে হচ্ছে। একটু উঁচু পদে গেলে, মিড লেভেলের উপরে গেলে আমরা সেটাও পাচ্ছি না। আনতে হচ্ছে আমরা মাছ উৎপাদনে, মিঠা পানির মাছ উৎপাদনে বিশ্বের সেকেন্ড, কিন্তু আমরা কেরালা থেকে কিংবা থাইল্যান্ড থেকে টেকনিশিয়ান আনতে হয়, এখন আমরা তৈরি করতে পারি। আচ্ছা, আমাদের আব্দুর রাজ্জাক আরো একটি প্রশ্ন তিনি লিখে পাঠিয়েছেন চ্যাটে, যে সমকালীন রাজনীতি নিয়ে অন্তত একটি প্রশ্ন আশা করছি। চলমান উন্নয়ন কতটা টেকসই হবে? নতুন প্রজন্মের মাঝে রাজনীতি বিমুখতা কেন? সাহিত্যিকদের মাঝে রাজনীতি নিয়ে সতর্ক অবস্থান কেন? আপনি ওই শেষ দুটো প্রশ্ন কথা বলতে পারেন, নতুন প্রজন্মের মাঝে রাজনীতি বিমুখতা এবং সাহিত্যিকদের মাঝেও সাহিত্য নিয়ে রাজনীতি নিয়ে সতর্ক অবস্থান কেন বলে আপনি মনে করেন? এরপরে আমরা চলে যাব, আপনার পাঠে চলে যাব, তারপর আমরা অনুষ্ঠান শেষ করবো আর কি। খুবই চমৎকার প্রশ্ন। রাজনীতি বিমুখতা কেন? খুব স্পষ্ট, আমরা সবাই জানি। আমরা যে শুদ্ধ রাজনীতি দেখেছি আমাদের ছাত্রাবস্থায় কিংবা আমাদের শৈশবে, সেই শুদ্ধ রাজনীতি এখন নেই। আমরা একসময় দেখেছি যে রাজনৈতিক দলের থানা লেভেল কিংবা বিভিন্ন এই পর্যায়ে স্কুল শিক্ষক, কলেজ শিক্ষকরা কিন্তু নেতৃত্ব নিতেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের সভাপতি, সাধারণ সম্পাদক পদে থাকতেন। কিংবা যখন ইউনিয়ন পরিষদ কিংবা এইসব জায়গায় আসতেন, তারা কিছু নিবেদিত প্রাণ, যারা সমাজসেবক। কিন্তু এখন কারা আসে? সুতরাং কারা আসে আমি এই কথা জবাব দিচ্ছি না, এটা আমরা জানি, আপনিও জানেন, সবাই জানি। রাজনীতিতে এখন আর সেই রাজনীতি যে শুদ্ধ বিষয়টা সেটি এখন নাই। সেই কারণে কিন্তু রাজনীতি যে আমরা বর্তমান স্বরূপ দেখতে পাই, এখনকার পরিস্থিতিতে রাজনীতির বিমুখ একটি মাত্র কারণে রাজনীতিতে এখন রাজনীতিবিদ নাই। পার্লামেন্টে কতজন রাজনীতিবিদ আছেন এখন? পার্লামেন্টে যারা মেম্বার তাদের কতজন রাজনীতিবিদ আর কতজন ব্যবসায়ী? রাজনীতিবিদরা এখন আর কেউ পার্লামেন্টে যান না। সুতরাং রাজনীতির প্রতি একটা বিমুখতা আসবেই। সুতরাং সাধারণ লোকজন যখন কিংবা রাজনীতির যখন এই অবস্থা, লেখকরা কি কারণে রাজনীতিকে আনবেন তাদের লেখায়? উপায় নেই তো। রাজনীতিকে আনলে দুর্বৃত্তায়নকে আনতে হবে। লেখায় যদি রাজনীতিকে আনি, সেখানে দুর্বৃত্তায়ন আসবে, রাজনীতি আসবে না। সেই রাজনীতি নেই এখন, যাকে আমরা সত্যিকার অর্থে রাজনীতি মনে করি।
আচ্ছা, আমাদের সময় প্রায় একদমই শেষ হয়ে আসছে। ইয়েতে লাইভে দু একটা মন্তব্য এসছে, আপনি পড়ে শোনাই। আপনার একজন অনুরাগী পাঠক শাহনওয়াজ লিঙ্কন লিখেছেন যে অনেক ঘুরে ঘুরে আপনার মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান ভুবুইয়া ঘাট আবিষ্কার করেছি, আশা করি ঘুরতে আসবেন এবং আমার আতিথ্য গ্রহণ করবেন। আমি যখন মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার জন্য পালিয়ে গিয়েছিলাম, ভুবুইয়া ঘাটটা আমাকে ধরে আনা হয়েছিল। ভুবুইয়া ঘাট হচ্ছে ওই সম্ভবত মুহুরী নদীর পারে একটা জায়গা। আমি ইউনিভার্সিটি থেকে পালিয়ে গিয়েছিলাম, আমি ক্লাস 9 থাকা অবস্থায়। সেটাই সে বলছে। যাই হোক, ও মিরসরেরই ছেলে আর কি। হ্যাঁ ঠিক আছে, আমি মিরসরে পালিয়ে গিয়েছিলাম এবং সে ওই জায়গাটি আবিষ্কার করেছে আর কি। এটা মুক্তিযুদ্ধে যেতে পারেন, আমাকে ধরে আনা হয়েছিল। না, কিন্তু এটা তো একটা লেখকের জন্য বড় পাওনা যে আপনার লেখা পড়ে পাঠ করে সে ভুবুইয়া ঘাট সে খুঁজতে গেছে, খুঁজে বার করেছে। বেশ বড় একটা প্রাপ্তি যোগ আমি মনে করি। অন্যরকম হুসাইন ফজলুল বারী তিনি একটা মন্তব্য করেছেন, সেটা আমরা শেষ প্রশ্নে রাখি সাধারণত। আমার মনে এখন এই সুযোগে বলে দিতে পারেন আপনি, যেহেতু জানতে চাইছেন। নবীন লেখকদের জন্য আপনার পরামর্শ জানতে চাই। কঠিন, তবে বলা খুব সহজ। সেটা যে নবীন লেখকদের সৈয়দ শামসুল হক একটি কথা বলেছিলেন, আলম খোরশেদ নিশ্চয়ই আপনি হয়তো কখনো লক্ষ্য করে থাকবেন। সৈয়দ শামসুল হক একটি কথা বলেছিলেন যে আমরা যখন লেখালেখি শুরু করি, তারা যখন লেখালেখি শুরু করেছিলেন, যে তখন নিজের লেখা নিয়ে একটা সংশয় ছিল যে সম্পাদকের কাছে পাঠাবো, দূর বক্ষে পাঠাচ্ছি, এটা ছাপা হবে কি হবে না। তা আমি দীর্ঘদিন এটা আমার মধ্যে ছিল, একটা লেখা পাঠাচ্ছি, এটা ঠিক মতো হবে কিনা। সাহিত্য সম্পাদক যখন পাঠাই, আমার একটা দ্বিধা সংশয় কাজ করে লেখাটি তার পছন্দ হবে কিনা। কিন্তু এখন যারা নবীন লেখক, তাদের মধ্যে এই ভাবটা নেই। কিন্তু তারা ভাবে যে আমি যেটা লিখেছি এটা অবশ্যই শ্রেষ্ঠ লেখা, সাহিত্য সম্পাদকের বাপের সাধ্য হয় সেটা না ছাপবে। কিন্তু এই ব্যাপারটা পরিহার করতে হবে। লেখকের মধ্যে যারা নতুন লিখছেন তাদের মধ্যে এই ভাবটা থাকা উচিত যে আমার লেখাটা আদৌ হয়েছে কিনা। তেমনি ভাবে যোগ্য সম্পাদকও থাকতে হবে যে ধরে দেবে তুমি এটা এইভাবে করো। সুতরাং নবীন লেখক, এখনকার নবীন লেখকরা এক দুর্ভাগ্য আমি বলবো, তাদের কাছে যোগ্য সম্পাদকও নেই। সুতরাং তারা যাই পাঠান, তাদের যেহেতু পত্রিকার পাতা ভরাতে হবে, সুতরাং লেখা ছাপা হয়ে যায়। এটা আমাদের নবীন লেখকদের জন্য দুর্ভাগ্য। সুতরাং এখনকার নবীন লেখকরা যেহেতু ভালো সম্পাদক পাচ্ছেন না, তাদেরকে সম্পাদিত লেখা তৈরি করতে হবে। তাদেরকে সাহিত্য পড়তে হবে, ভালো ভালো সাহিত্য পড়ে দেখতে হবে যে সেই মানের লেখা তারা তৈরি করতে পারছেন কিনা। আমি আবারও বলছি, এখনকার নবীন লেখকদের কিছুটা দুর্ভাগা, তারা ভালো সম্পাদক পাচ্ছেন না। অনেক ধন্যবাদ। রুকসানা কাজল, তিনি নিজে একজন গল্পকার, একটি মন্তব্য করেছেন যে সম্পাদনা এবং সমালোচনার আলোচ্য অংশটি বাস্তব, অর্থাৎ যিনি আপনি বললেন সম্পাদনা বিষয়টি আসলেই বাস্তব। এটা আরো একবার আপনার কথাতে বোঝা গেল। আমরা শেষ করব। শেষের আগে আব্দুর রাজ্জাক লিখিতভাবে আমাদেরকে ধন্যবাদ জানিয়েছে। ধন্যবাদ দুজনকে প্রশ্নগুলো আমলে নেওয়ার জন্য। কিন্তু আমি আব্দুর রাজ্জাককে অনুরোধ করব, তিনি যখন এখানে আছেনই জুম ঘরে, একটু সশরীরে স্বকণ্ঠে যদি ধন্যবাদটা আমাদের অতিথিকে জানাবেন। আব্দুর রাজ্জাক। আসসালামু আলাইকুম আলম ভাই, আমি অফিস থেকে এসে কিছুক্ষণ এক্সারসাইজ করে ঘামিয়ে আছি, মানে কোনো অসুবিধা নাই, কণ্ঠটি শোনালেও চলবে, খোলা গায়ে। আর আপনার প্রোগ্রাম গুলো এমন সময় হয় অফিস শেষে আসার পথে শেষ হয়ে যায়, 7টা বা এই সময়টা। আমি বাসায় এসে পৌঁছাই যে সময়, আমি রেগুলারই দেখতে পাই যে কেউ একজন আসছেন, হয়তো আমার কিছু পছন্দের বিষয় থাকছে, কিন্তু টাইমিংটা পথে জ্যাম পেরিয়ে মতিঝিল থেকে বনশ্রী বাসায় আসা হয় না। আজকে একটু আর্লি বের হলেন আমার সিনিয়র, যিনি যার আন্ডারে কাজ করি, তো সুযোগটা হলো, এগুলা শুনতে চাই। আর আমি একটু যদি অ্যাড করার সুযোগ দেন, যে নবীন লেখক যারা আগে যে প্রত্যাখ্যাত হওয়ার যে ভয় ছিল, কোথাও লেখা পাঠালো, কলকাতার কোথাও কবিতা পত্রে পাঠালো কেউ, প্রাচীন যা আমাদের পূর্বসূরিরা, এখন আমাদের সেই প্রত্যাখ্যার সুযোগ হয় না। কোথাও কিছু আছে একেবারে ওয়াল পেজের অনেক বড় ওয়াল, আমি সেখানে প্রকাশ করলাম। আগে যে একটা তৈরি হতো, শুনছেন আমাকে?
না মানে কথাগুলো কেটে কেটে যাচ্ছে, কেটে যাচ্ছে, নেটের সম্পর্ক মানে যোগাযোগটা বোধহয় ভালো নয়। আমার মনে হয় ফারুক মহিউদ্দিনকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ এই সুযোগে জানিয়ে দিয়ে মনে হয় শেষ করতে পারবো। তবে আপনি আলম খোরশেদ, আপনি আব্দুর রাজ্জাক সাহেব একটি কথা বলেছেন, আপনি এটা খুবই আমি প্রণিধানযোগ্য মনে করি এবং অ্যাকসেপ্টেবল মনে করি। আপনি যে সন্ধ্যা 7:30টায় শুরু করেন, অনেকে 7:30টায় ঘরে ফিরতে চান, আপনি একটু যদি পিছিয়ে দেন 9টা হলে, 9টা না হলেও 8টা, অত 8:30 করেন, এই সময়টা কিন্তু অনেকেই যারা শুনতে চান তারা কিন্তু পথে থাকেন। আচ্ছা, আমরা এটা বিবেচনায় রাখবো। আমরা শেষ করব। এর আগে আরেকটি মন্তব্য এসেছে লাইভে, গল্পকার এবং অনুবাদক দিলওয়ার হাসান, আমাদের অগ্রজ লেখক, উনি বলেছেন আলোচনা খুব ভালো লাগলো, ধন্যবাদ লেখককে। তো এবার আমরা আপনার পাঠ শুনবো এবং পাঠের ভিতর দিয়ে আজকের অনুষ্ঠানে ইতি টানবো। পাঠ তো নরমালি কবিতাতেই করা হয়, আমি তো কবিতা লিখি না। আপনি আমাকে ধারণা দিয়েছিলেন যে পাঠ আমার এবার 3টি বই বেরোচ্ছিল, তার মধ্যে 2টো বেরিয়েছে। তার মধ্যে একটি হচ্ছে একটি ভ্রমণ, আর একটি হচ্ছে হেমিংওয়ের নারীরা নামে একটি বই। এটি প্রায় 1 বছর ধরে আমি কাজ করছিলাম, যখন প্রথম লকডাউন শুরু হয়। তো সুতরাং আমি একেবারে বইয়ের শেষ পৃষ্ঠার দুটো প্যারাগ্রাফ পড়া যাবে? হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, ব্যাপারটা যে হেমিংওয়ের নারীরা হচ্ছে হেমিংওয়ের সাথে তার মা থেকে শুরু করে তার প্রেমিকা এবং তার স্ত্রীরা, 4 স্ত্রী এবং তার বিভিন্ন প্রেমিকা ছিলেন, তাদের সম্পর্কের একটা খতিয়ান এখানে আছে, বিভিন্ন নারীদের সাথে সম্পর্ক। তো আমি শেষ এটা পড়ছি, সেটা হচ্ছে আমরা সবাই জানি হেমিংওয়ে আত্মহত্যা করেছিলেন তৃতীয় চেষ্টায়। তৃতীয়বার তিনি সফল হয়েছিলেন, এর আগেও তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। আমি 2টো প্যারাগ্রাফ পড়ে শেষ করছি। 4 স্ত্রীর মধ্যে মেরির সাথে হেমিংওয়ে, মেরি ছিল মেরিওয়ের 4th ওয়াইফ। মেরির সাথে হেমিংওয়ের ছিল দীর্ঘতম দাম্পত্য জীবন। মেরি তার বয়সের পরিপক্কতা দিয়ে সবকিছু মানিয়ে নিয়ে সামলে রাখতে পেরেছিলেন স্বামীকে। অবশ্য ততদিনে হেমিংওয়ের বয়স, শরীর ও স্বাস্থ্য অস্তাচলে, একাধিক দুর্ঘটনায় শরীরের ভেতর বিভিন্ন অংশে হয়েছে প্রচুর ক্ষত। তাই আগের তেজ ও লড়াকু মনোভাবের ক্ষীয়মান অবস্থা, নিজের বীরত্বপূর্ণ জীবনের পরিণতি এবং সর্বোপরি লিখতে না পারার হতাশা তাকে আত্মঘাতী হতে প্ররোচনা দিয়েছিল। আর এটি যে তাৎক্ষণিক সিদ্ধান্ত ছিল তাও নয়। তার একাধিক আত্মহননের ব্যর্থ চেষ্টা থেকে ধারণা করা যায় সিদ্ধান্তটা তিনি মনের মধ্যে লালন করে রেখেছিলেন। আমরা জানি তার চিকিৎসক পিতা ক্ল্যারেন্স হেমিংওয়ে, ভাই লেস্টার এবং বোন উর্সুলাও আত্মঘাতী হয়েছিলেন। হেমিংওয়ের বংশধরদের মধ্যে সবশেষে আত্মহননের পথ বেছে নিয়েছিলেন আর্নেস্টের নাতনি, অভিনেত্রী ও মডেল মার্গো লুই হেমিংওয়ে। বিশ্ব সাহিত্যের বহু লেখক কবি আত্মঘাতী হয়েছেন। সেসবের কারণ কখনো জানা গেছে, কখনো রয়ে গেছে দুর্গীয় রহস্যের অতলে। আত্মঘাতী এসব নামের তালিকায় রয়েছেন এডগার অ্যালান পো, ভার্জিনিয়া ওলফ, সিলভিয়া প্লাথ, মায়াকোভস্কি, ইয়াসুনারি কাওয়াবাতা, রিউনোসুকে আকুতাগাওয়া, ইউকো মিশিমা, জ্যাক লন্ডন, সের্গি ইয়েনেসিন সহ আরো অনেকেই। এইসব সৃষ্টিশীল মানুষের আত্মহননের প্ররোচনা কিভাবে, কোথা থেকে উচ্চারিত, সে অগম্য মনোভাবের হদিশ পাওয়া সবসময় সম্ভব নয়। হেমিংওয়ের জীবনের নারীরাও হদিশ দিতে পারেননি, তার সন্ধান দিতে পারেননি মানুষ দ্রষ্টা কবিও। জানি, তবু জানি, যেটা দিয়ে জীবনানন্দের সেই বিখ্যাত পংক্তি দিয়ে বইটি শেষ করেছি আমি। এটুকুই। অনেক ধন্যবাদ, বেশ সুন্দর কতগুলো তথ্য জানা গেল। আমরা অনুষ্ঠানের ইতি টানবো, তার আগে ছোট্ট একটা ঘোষণা দিয়ে রাখছি যে আমাদের আগামী পর্বের আগামী বৃহস্পতিবার অর্থাৎ 8ই এপ্রিল আমাদের পরবর্তী অনুষ্ঠান এই সাহিত্য আলোচনার। তাতে অতিথি হিসেবে আসবেন বিশিষ্ট প্রাবন্ধিক, সাহিত্য এবং শিল্প সমালোচক এবং এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি সৈয়দ আজিজুল হক। আশা করি আপনারা যারা আজকে অনুষ্ঠান শুনছেন বা দেখছেন লাইভে, আপনারা সেদিনও যুক্ত হবেন আমাদের সঙ্গে। আর শেষ করব, তার আগে ধন্যবাদ জানাচ্ছি ফারুক মঈনুদ্দিনকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং অনেক তাৎপর্যপূর্ণ সাহিত্যিক প্রসঙ্গ ইত্যাদি নিয়ে আলোচনা করার জন্য। তো ধন্যবাদ ফারুক মঈনুদ্দিন। ধন্যবাদ আপনারা যারা জুমে আছেন, যারা লাইভে দেখছেন। আশা করি
পরবর্তী বৃহস্পতি আপনাদের দেখা পাবো। তার আগে আমি ফারুক মনিরুদ্দিনকে অনুরোধ করবো যদি কোন শেষ কোনো মন্তব্য তিনি না, আমি একেবারেই শেষে একটি কথাই শুধু ধন্যবাদ জানাচ্ছি আলম খুরশিদ আপনাকে, বিস্তার সার্কেলকে ধন্যবাদ জানাচ্ছি, এখানে যারা উপস্থিত আছেন যারা ফলো করছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যারা মন্তব্য পাঠিয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমি কতখানি কি বলতে পেরেছি জানি না, আমি চেষ্টা করেছি যেটি বিশ্বাস করি সেটুকুই শুধুমাত্র বলতে, একেবারে মনের ভেতর থেকে যেটা আমি বিশ্বাস করি সেটুকুই বলেছি। এটি একেবারে আমার সত্যিকার স্বীকারোক্তি, আমার ব্যর্থতা কিংবা আমাদের সাহিত্যের যে দুর্বলতা কিংবা বিভিন্ন বিষয়ের দুর্বলতা কিংবা বিভিন্ন বিষয়ের যে খামতি, এগুলো আমি মনে প্রাণে বিশ্বাস করি বলেই কথাগুলো বলেছি। তাতে হয়তো অনেকে হয়তো তার সাথে একমত হবেন না, বাট আমি এটা বিশ্বাস করি তাই বলেছি। এবং আপনাদেরকে বিশ্বাস করতে বলে যে এর মধ্যে কোনো ধরনের ভান কিংবা একেবারেই কোনো কিছু নেই, একেবারে আমার ভেতর থেকে দীর্ঘদিনের চর্চার থেকে এটা উৎসারিত একটা কথা। ধন্যবাদ সবাইকে, আবার অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আগামী বৃহস্পতিবার দেখা হবে, ততদিন আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন, শুভরাত্রি।